পানি। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমি বলে নিই, আজকে বিন্যাস সমাবেশের শেষ ক্লাস। হ্যাঁ, বিন্যাস সমাবেশ না, মানে বিন্যাসের শেষ ক্লাস। বিন্যাসের শেষ ক্লাস আগামীকাল থেকে সমাবেশ শুরু হবে। হ্যাঁ, সমাবেশের উপর আমরা ক্লাস নেব মোটামুটি 4টা। তারপর হচ্ছে বিন্যাস সমাবেশের কম্বাইন্ড কিছু প্রশ্ন আসে, যেগুলো সমন্বিত সমস্যা, মানে যেখানে বিন্যাসেরও অ্যাপ্লিকেশন আছে আবার সমাবেশেরও অ্যাপ্লিকেশন আছে, ওই টাইপের ক্লাস। মানে গাণিতিক সমস্যার উপর 2টা ক্লাস হবে, তাহলে বিন্যাস সমাবেশ শেষ হবে। তারপরে সম্ভাব্যতা পড়ালে আমরা 46-এর জন্য ক্লোজ করব। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা পড়ব হচ্ছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস। ঠিক আছে, প্রথমে শুরু করব পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস। দেখেন, আচ্ছা, এই যে পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস সম্পর্কিত সমস্যা, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রবাবিলিটি মানেই হচ্ছে সম্ভাব্যতা। হ্যাঁ, প্রবাবিলিটি মানেই সম্ভাব্যতা। তো পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস, তো এই পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস বলতে কি বোঝায় আমি বুঝাবো, সমস্যা নাই। আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে যাই, বুঝে যাবো যে পুনর্বিন্যাস বা পুনরায় বিন্যাস বলতে কি বোঝায়। দেখেন, আচ্ছা এখানে কি আছে? এখানে একটা ওয়ার্ড দিছে, এই ওয়ার্ডের নাম হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। হ্যাঁ, ওয়ার্ডের নাম কি? ওয়ার্ডের নাম হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট শব্দটির অক্ষরগুলি পুনরায় কত প্রকারে সাজানো যাবে বা পুনরায় কত প্রকারে বিন্যাস করা যাবে। তো এই যে পুনরায় বিন্যাস, এই জায়গাটা আপনারা একটু মনোযোগ দিবেন যে পুনরায় বিন্যাস থাকলে আসলে কি বোঝায়, সেটা আমরা অঙ্কটা আগে সলভ করি। তো কি বলছে? এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটার অক্ষরগুলোকে পুনরায় কত প্রকারে সাজানো যাবে। সাজানো যাবে মানে বিন্যাস করা যাবে। তাহলে প্রথমে আমরা এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটার সবগুলো বর্ণকে উলট পালট করে কত প্রকারে সাজানো যায় সেটা বের করি। দেখেন, তাহলে শব্দটা কি? ম্যানুস্ক্রিপ্ট, MANUS, ম্যানুস্ক্রিপ্ট, CRIPT, ম্যানুস্ক্রিপ্ট। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্টে শব্দ আছে, বর্ণ আছে মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বর্ণ আছে। তাহলে মোট বর্ণ 10টি। মোট বর্ণ 10টি। এখন এই 10টি বর্ণকে উলট পালট করে সাজানোর উপায় কত? 10p10, তাই না? 10টি বর্ণ থেকে 10টি বর্ণ নিয়ে সাজানোর উপায় কত? 10p10। এই যে বলছে ম্যানুস্ক্রিপ্ট শব্দটির অক্ষরগুলিকে নিয়ে সাজাতে হবে, তাহলে সবগুলো অক্ষর নিয়ে সাজাতে হবে। তাহলে 10টা বর্ণের 10টা বর্ণকে নিয়ে সাজানোর উপায় 10p10, আর 10p10 মানে 10 ফ্যাক্টোরিয়াল। তার মানে ম্যানুস্ক্রিপ্ট শব্দটার বর্ণগুলোকে 10 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়, উলট পালট করা যায়। ঠিক আছে? এবং এখানে কিন্তু কোনো বর্ণ কিন্তু রিপিট নাই। দেখেন,
এম একটা, এ একটা, এন একটা, ইউ একটা, এস একটা, সি একটা, আর একটা, আই একটা, পি একটা, টি একটা, তার মানে একই বর্ণ নাই, তাহলে এখানে ভাগ দেওয়ার কোনো কাজ নাই। তার মানে ম্যানুস্ক্রিপ্ট, এদিকে তাকান, ম্যানুস্ক্রিপ্ট যে শব্দটা, এই শব্দটাকে আমি উলট পালট করে সবগুলো বর্ণকে উলট পালট করে 10 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো, মানে এত সংখ্যক শব্দ তৈরি করা যাবে এই ম্যানুস্ক্রিপ্ট শব্দের বর্ণগুলোকে উলট পালট করে। আচ্ছা, এই যে 10 ফ্যাক্টোরিয়াল, এটার মান আমরা বের করবো, সমস্যা নেই। এই 10 ফ্যাক্টোরিয়াল সংখ্যক যে শব্দ হবে, মানে ম্যানুস্ক্রিপ্ট শব্দের এই বর্ণগুলোকে উলট পালট করলে এত সংখ্যক শব্দ হবে, এত সংখ্যক শব্দ। এই যে 10 ফ্যাক্টোরিয়াল সংখ্যক শব্দ, এর মধ্যে কিন্তু ম্যানুস্ক্রিপ্টও আছে। এই ম্যানুস্ক্রিপ্ট যে শব্দটা, এই শব্দটাও কিন্তু এর মধ্যে আছে, কারণ উলট পালট করলে তো একসময় এই ম্যানুস্ক্রিপ্টটাও তৈরি হবে, না হবে না? হবে। তার মানে হচ্ছে অঙ্কে বলছে পুনরায় কত প্রকারে সাজানো যাবে, তাহলে কোশ্চেনে কিন্তু একবার সাজায় দেওয়াই আছে, সেটা হলো ম্যানুস্ক্রিপ্ট। তাহলে পুনরায় কত প্রকারে সাজানো যাবে, এই 10 ফ্যাক্টোরিয়াল থেকে এক বাদ দিতে হবে, কারণ এই 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট শব্দের বর্ণগুলোকে উলট পালট করে যত রকমের সাজানো যায়, যত শব্দ তৈরি করা যায় সব আছে। ইভেন এর মধ্যে এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটাও এই 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। কিন্তু পুনর্বিন্যাস মানে হচ্ছে যে শব্দটা কোশ্চেনে দেওয়া আছে ওই শব্দটা বাদে কতগুলো শব্দ হবে। তাহলে টোটাল বিন্যাস হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল টোটাল শব্দ, সেখান থেকে এই ম্যানুস্ক্রিপ্ট শব্দটা বাদ দিতে হবে। কেন? কারণ এই শব্দটা তো ওরা এখানে সাজায় দিছেই, বিন্যাস করে দিছে। মানে পুনরায় বিন্যাস মানে হচ্ছে যে শব্দটা দেওয়া আছে ওই শব্দটা বাদে এই উলট পালট করলে আর কতগুলো শব্দ হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? তার মানে পুনরায় বিন্যাস, তাহলে অতএব পুনরায় বিন্যাস টেন ফ্যাক্টোরিয়াল -1, এটাই আমাদের উত্তর, 10 ফ্যাক্টোরিয়াল -1। তার মানে ম্যানুস্ক্রিপ্ট শব্দটার অক্ষরগুলোকে আপনি যদি পুনরায় সাজান তাহলে এতগুলো বিন্যাস পাবেন। কনসেপ্ট বুঝছেন কিনা বলেন প্লিজ? পুনরায় বিন্যাস বললে এক বিয়োগ করতে হচ্ছে। কেন এক বিয়োগ করতেছি? কারণ পুনর্বিন্যাস মানে হচ্ছে যে শব্দটা দেওয়া আছে ওই শব্দ বাদে কতগুলো শব্দ তৈরি করা সম্ভব। তাহলে এর সব বর্ণকে উলট পালট করলে যে 10 ফ্যাক্টোরিয়াল এত সংখ্যক শব্দ হবে, তার মধ্যে কিন্তু এই যে শব্দটা ম্যানুস্ক্রিপ্ট এটাও আছে, এটাও আছে। তাহলে পুনর্বিন্যাস মানে কি? ওরা যেটা দিয়ে দিছে ওইটা বাদে আর কতগুলো বিন্যাস হওয়া সম্ভব। তো এটা তো তাহলে এটা কয়টা শব্দ? একটা শব্দ না? তাহলে 10 ফ্যাক্টোরিয়াল থেকে এত বাদ দিতে হবে। এখন এইভাবে অপশন থাকার সম্ভাবনা বেশি। ওয়ালাইকুম আসসালাম। এইভাবে অপশন থাকার সম্ভাবনা বেশি। আর এইভাবে যদি না থাকে তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বের করে সেখান থেকে এক বিয়োগ করতে হবে। এখন 10 ফ্যাক্টোরিয়াল, দেখেন 10 ফ্যাক্টোরিয়ালের মান আমি বের করে দিচ্ছি। 10 ফ্যাক্টোরিয়াল 10, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, কারণ 7 ফ্যাক্টোরিয়ালের মান আমাদের মুখস্থ। তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল মানে 5040, 5040। এবার এটা 8 দিয়ে গুণ করেন, তাহলে হচ্ছে 0, 4 × 32 এর 2, 0 আর 3 যোগ করলে 3, 5 × 40, 40,320। এটাকে 9 দিয়ে গুণ করেন, তারপরে 10 দিয়ে গুণ করেন। 9 শূন্যতে 0, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 9 27 আর 1 28, 0 আর 2 যোগ করলে 2, 4 9 36। এর সাথে 10 গুণ করলে আর একটা 0, তার মানে 36,28,800। এটা হলো এত সংখ্যক শব্দ। এত সংখ্যক শব্দ তৈরি করা যাবে ম্যানুস্ক্রিপ্টের শব্দ ওই বর্ণগুলোকে উলট পালট করলে, এত সংখ্যক। এই সংখ্যক শব্দের মধ্যে কিন্তু এই ম্যানুস্ক্রিপ্টও আছে। তাহলে অঙ্কে বলছে পুনরায় বিন্যাস মানে কি? এইটা বাদ দিয়ে আর কতগুলো? তাহলে এই টোটালটা থেকে এক বাদ দেন। তাহলে পুনরায় বিন্যাস এখান থেকে এক বাদ দিলে এই যে 800 থেকে এক দিয়ে গেলে 799, মানে 36, 28, 799। তাহলে 36, 28, 799, এটাই আমাদের উত্তর। বোঝা গেছে কি বিষয়টা? খুবই সিম্পল। পুনরায় বিন্যাস বললে কি করতে হবে আমি আশা করি বুঝতে পারছেন। মানে সোজা কথা, যে শব্দটা দেওয়া আছে এগুলোকে উলট পালট করলে যে শব্দগুলো তৈরি হচ্ছে, এই যে 10 ফ্যাক্টোরিয়াল সংখ্যক, এর মধ্যে এটাও আছে। পুনরায় বিন্যাস মানে যেটা দেওয়া আছে ওটা বাদে আর কতগুলো? তাহলে এটা তো দেওয়াই আছে, তাহলে এক বাদ দিতে হবে। নেক্সট, এই যে এখানে কি বলছে? মিসিসিপি শব্দটি কতভাবে পুনর্বিন্যাস করা যায় দেখছেন? কতভাবে পুনর্বিন্যাস করা যায়? তাহলে দেওয়া আছে মিসিসিপি। তাহলে মিসিসিপি শব্দটি কতভাবে পুনর্বিন্যাস করা যায় মানে এখানে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে উলট পালট করে মোট যতগুলো শব্দ হবে সেখান থেকে এক বাদ দিতে হবে। কেন? কারণ মিসিসিপি নিজেই তো একটা শব্দ, সেটা তো দেওয়াই আছে।
তাই না? তাহলে মিসিসিপি শব্দটাকে উলট পালট করলে মোট কতগুলো বিন্যাস আগে সেটা বের করি। তাহলে মিসিসিপি MISSI আচ্ছা, এখানে মোট বর্ণ কয়টা? আগে মিসিসিপি শব্দ এই শব্দের বর্ণগুলোকে সাজান, আগে মোট বিন্যাস কত হয় সেটা বের করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা বর্ণ। তাহলে মোট বর্ণ 11টি। মোট বর্ণ কতটি? 11টি। এই 11টি বর্ণকে সাজানোর উপায় কত? 11 ফ্যাক্টোরিয়াল। এর মধ্যে একই বর্ণ আছে কয়টা? এস আছে, আই আছে একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা আই, তার জন্য 4 ফ্যাক্টোরিয়াল। 4টা এস, তাই 4 ফ্যাক্টোরিয়াল। 2টা পি, তাই 2 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আর কিছু কিন্তু নাই। হ্যাঁ, এইগুলো তাহলে এটাকে ক্যালকুলেশন করি। তাহলে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানে 720। একবারে লিখতেছি। আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। ওকে, আচ্ছা, এই 24 দিয়ে এই 72, 3 24 72, আর একটা শূন্য, ব্যাস। আচ্ছা, এই 8 দিয়ে 24 এর মধ্যে যাবে 3 বার, এই 3 দিয়ে 30 এর মধ্যে 10 বার। ওকে, আচ্ছা, এই 2 দিয়ে এইটা যাবে হচ্ছে 5 বার। তাহলে কি হলো? 11, 5, 9, 7 আর 10 এগুলো গুণ করতে হবে। তাহলে 11 আর 5 গুণ করলে 55, 55 গুণ 9 গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 10। দেখেন, তাহলে 5 9, এই যে 9 দিয়ে 5 9 45 এর 5 হাতে হচ্ছে 4, 5 9 45 এর 4 49, এর সাথে গুণ হচ্ছে 7 গুণ হচ্ছে 10। 7 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5 হাতে 3, 7 9 63 আর 3 66 হাতে 6, 4 সাথে 28 আর 6 34, আর এর পাশে একটা শূন্য বসাই দিলে তার মানে 36,650। তার মানে হচ্ছে এই সব ক্যালকুলেশন করে আসতেছে 36,650। এটা কি? এটা হলো এই মিসিসিপি শব্দটাকে উলটপালট করলে মোট এতগুলো শব্দ তৈরি হবে। তার মানে এতগুলো বিন্যাস হবে, প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস, প্রত্যেকটা শব্দে কিন্তু এক একটা বিন্যাস। তার মানে এতগুলো শব্দ হবে মানে এতগুলো বিন্যাস হবে। কিন্তু অঙ্কে এসেছে পুনর্বিন্যাস কতগুলো হবে। পুনর্বিন্যাস মানে হচ্ছে এই যে মিসিসিপি যে দেওয়া আছে, মানে এই 36,650টা যে শব্দ হবে মিসিসিপির শব্দ বর্ণগুলোকে উলটপালট করলে, এতগুলো শব্দের মধ্যে এই মিসিসিপিও আছে। কিন্তু অঙ্কে বলছে পুনরায় কতভাবে সাজানো যাবে। তার মানে মিসিসিপি ওরা দিয়েই দিছে, তার মানে এই মিসিসিপি বাদে কতগুলো শব্দ হবে। তাহলে এই 36,650টার মধ্যে মিসিসিপিও আছে। তাহলে এখান থেকে আমরা এক বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে যদি এক বাদ দিই, 34,650, 4 সাথে 28 আর হচ্ছে, আচ্ছা 5 সাথে 35, 7 9 63, 28 34, হ্যাঁ 28 34, এখানে 34 হবে, জি 34,650। এই 34,650 থেকে এক বাদ দিতে হবে। তাহলে অতএব পুনর্বিন্যাস, তাহলে অতএব পুনরায় বিন্যাস, অতএব পুনর্বিন্যাস কত? পুনর্বিন্যাস হচ্ছে ওই 34,650, 34,650 মাইনাস 1, তাহলে 34,649, 34,649। এটা কত নাম্বার? হ্যাঁ 34,649। জি, আপনারা কি বুঝতে পারছেন কনসেপ্ট? কি বুঝছেন যে পুনর্বিন্যাস বললে কি করতে হবে? আশা করি বুঝছেন। নেক্সট, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আসছে অনেকবার। হ্যাঁ, মানে বিগত সালে আসা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখেন তো, বলছে পারমিউটেশন শব্দটির বর্ণগুলির কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে। বুঝছেন? কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, তার মানে কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না। তাহলে কি বলছিলাম? যাদের অবস্থান পরিবর্তন করা যাবে না তারা যেখানে যেখানে আছে ওখানে ফিক্সড করে দিতে হবে, তাই না? আর বাকিগুলোকে সাজাই দিতে হবে। আচ্ছা, তাহলে এখন পারমুটেশন, আচ্ছা তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না, তার মানে এই যে স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলো যেখানে ছিল সেখানেই থাকবে, ব্যাস। আর বাকি আছে কি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্বরবর্ণ বাদে যে 6টা ব্যঞ্জন বর্ণ আছে, ওই ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে উলটপালট হবে। আর নিজেদের মধ্যে উলটপালট হলেই নতুন নতুন শব্দ তৈরি হবে। তাহলে ব্যঞ্জন বর্ণ যে 6টা আছে, সেই 6টা ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে উলটপালট হওয়ার উপায় 6 ফ্যাক্টোরিয়াল। এখন ওই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে একই জিনিস আছে কিনা দেখেন, 2টা টি আছে, এই যে একটা টি, এই যে একটা টি, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তার মানে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে এই পারমুটেশন শব্দটাকে এতগুলো বিন্যাস করা যাবে। এখন 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, আর 2 দিয়ে ভাগ করলে 360। তার মানে 360 কি?
তার মানে 360টা মোট 360টা শব্দ আছে, যেখানে স্বরবর্ণগুলো যেখানে ছিল সেখানেই থাকবে, মানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না। তাহলে এই 360টা শব্দের মধ্যে কিন্তু এই পারমুটেশন শব্দটা নিজেও আছে। তাইলে যদি এখন পুনরায় বিন্যাসের কথা বলছে, এই যে পুনর্বিন্যাস করা যেতে পারে, তার মানে এই 360টা যে শব্দ হবে যেখানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না, এই 360টা শব্দের মধ্যে এই পারমুটেশন শব্দটাও আছে। তাহলে আমার পুনর্বিন্যাস মানে কি, এইটা বাদ দিয়ে কত প্রকার, তাহলে 360 থেকে এক বাদ দিতে হবে। তাহলে অতএব পুনর্বিন্যাস হচ্ছে পুনর্বিন্যাস ইজ ইকুয়াল টু 360 মাইনাস 1। তাহলে উত্তর হচ্ছে 359। শোনেন, অপশনে কিন্তু 360 থাকবে। পুনর্বিন্যাস না বলে যদি খালি বলতো যে পারমুটেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত প্রকারে সাজানো যাবে, তাহলে উত্তর 360। কিন্তু যখন বলছে যে পারমুটেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কতবার মানে পুনর্বিন্যাস করা যাবে, তখন এক বাদ দিতে হবে। আশা করি বুঝছেন পুনর্বিন্যাসের কনসেপ্টটা। নেক্সট ইকুয়েশনে কি বলছে দেখেন, আপনারা করেন তো, এটা কি হবে, উত্তর কত হবে বলেন তো, এটার উত্তর কত হবে বলেন। কি অবস্থা? আচ্ছা 23 বলছেন, আবার অনেকে 5 বলছেন, দেখি। তাহলে আপনাকে আমাদেরকে দেওয়া আছে ইকুয়েশন, আচ্ছা বড় হাতের সব না, আচ্ছা এই যে ইকুয়েশন শব্দে কি বলছে, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পুনরায়, যে রয়ের ফুটা দিয়ে নিয়ে পুনরায় কত উপায়ে সাজানো যাবে, তাহলে পুনর্বিন্যাস, বুঝতে পারছেন। তাহলে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না, তাহলে স্বরবর্ণ এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই স্বরবর্ণের অবস্থান পরিবর্তন হবে না, মানে ওদেরকে ফিক্সড করে দিতে হবে। ওদেরকে বাদ দিয়ে আর কি কি আছে, কিউ আছে, টি আছে, এন আছে, তার মানে 3টা বর্ণ আছে, 3টি বর্ণ। এই 3টি বর্ণ নিজেদের মধ্যে সাজতে পারে 3 ফ্যাক্টোরিয়াল আকারে, আর 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। তার মানে হচ্ছে স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে এই ইকুয়েশন শব্দটাকে মোট 6 প্রকারে সাজানো যেতে পারে। এই 6 প্রকারের মধ্যে কিন্তু ইকুয়েশনটাও আছে, মানে 6টা শব্দের মধ্যে ইকুয়েশনও আছে। তাহলে অঙ্কে বলছে পুনর্বিন্যাস, মানে মানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে এত ভাবে সাজানো যায়, এর মধ্যে ইকুয়েশন শব্দটাও আছে, কিন্তু অঙ্কে বলছে পুনর্বিন্যাস, মানে এটা বাদ দিয়ে কতগুলো, এটা বাদ দিতে হবে। তার মানে এই 6টার মধ্যে কিন্তু এই ইকুয়েশনও আছে। তাহলে পুনর্বিন্যাস হবে কত, 6 - 1 ইজ ইকুয়াল টু 5টি। 23টা কেমনে আসলো, ভাবলে নিতে ভুলে গেছেন, তাহলে হবে। নেক্সট এখানে কি বলছে দেখেন, এখানে বলছে টাইড শব্দটির অক্ষরগুলিকে, দেখেন একটু তাকাবেন এবার, কিন্তু একটু মনোযোগ দিবেন প্লিজ। টাইড একটা শব্দ বলছে, টাইড শব্দটির অক্ষরগুলিকে যদি পুনর্বিন্যাস করা হয় তবে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ দ্বারা শুরু হবে। দেখেন এখানে কি বলছে, কতগুলো বিন্যাসে স্বরবর্ণ দ্বারা শুরু হবে। তাহলে স্বরবর্ণ দিয়ে শুরু হবে, তাহলে টাইডে কয়টা সব বর্ণ আছে, 1 2 3 4, তাহলে 4টা ভ্যাকেন্ট স্পেস আঁকাতে হবে। এই 4টা ভ্যাকেন্ট স্পেসে এই 4টা বর্ণের একজনকে বসাই দিলেই কিন্তু নতুন নতুন বিন্যাস তৈরি হবে, তাই না। তার মধ্যে প্রথম ঘরটা বিশেষ ঘর, কেন, কারণ এটা স্বরবর্ণ দিয়ে শুরু হবে। তাহলে টাইডে স্বরবর্ণ কয়টা, 2টা, তার মানে এই যে আই আর ই, এই আই আর ই দিয়ে এটা শুরু হবে। আচ্ছা একটু তাকাবেন প্লিজ, একটু তাকান। তাহলে এই ঘর পূরণ করার কয়টা ওয়ে আছে, এই ঘর পূরণ করার 2টা ওয়ে আছে, দুইটা ওয়ে আছে, হয় আই দিয়ে না হলে ই দিয়ে। আচ্ছা এই ঘর পূরণ করার 2টা ওয়ে আছে, কিন্তু এই ঘরে বসবে কয়জন, একজনের বেশি তো বসতে পারবে না, হয় আর ই বসবে না হলে ই বসবে। আমার কথা কি বুঝছেন। তাহলে এখন বলেন এই ঘর পূরণ করার, তাহলে আমাদের মোট বর্ণ কয়টা, মোট বর্ণ কিন্তু 4টা, দেখেন মোট বর্ণ ইজ ইকুয়াল টু 4টি। তাহলে এই 4টা বর্ণের এখানে বসতো না, তাই না, কিন্তু এখানে
এই ঘর পূরণ করার দুইটা ওয়ে, হয় আই দিয়ে না হলে ই দিয়ে। কিন্তু এই দুইজনের মধ্যে এখানে বসছে একজন, তাহলে আমার মোট বর্ণ কিন্তু 4টা। তাহলে এই দুইজনের মধ্যে থেকে একজন বসা মানে কিন্তু এই 4 জনের মধ্যে থেকে একজন বসা, কারণ এই দুইজন কিন্তু এই 4 জনের মধ্যে আছে। তাহলে এখানে বসছে একজন, আপনার হাতে আছে এখন কয়জন? 3 জন। কেন? এই যে মোট 4 জন থেকে একজন বসে গেছে, আছে 3 জন। তাহলে এই ঘর পূরণ করার 3টা ওয়ে। তাহলে একজন বসে গেছে, তাহলে এই ঘর পূরণ করার 2টা ওয়ে। একজন বসে গেছে, এই ঘর পূরণ করার 1টা ওয়ে। এবার গুণ করে দেন, এটাই উত্তর। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তার মানে হচ্ছে টাইট শব্দটিকে একটু তাকাবেন, মানে টাইট শব্দটাকে যদি আমরা বিন্যাস করি তাহলে স্বরবর্ণ দিয়ে শুরু হবে এরকম শব্দ আছে 12টা। এইটুকু বুঝছেন কিনা বলেন? স্বরবর্ণ দিয়ে শুরু হবে এরকম শব্দ আছে কয়টা? 12টা। কিন্তু অঙ্কে বলছে পুনর্বিন্যাস করা যাবে, পুনর্বিন্যাস। তার আমাকে বলেন এই 12টা শব্দ কোনগুলা? এদিকে তাকান, এই 12টা শব্দ কোনগুলা? উত্তর কয়টা আমাকে বলেন তো? উত্তর 12টা না 11টা? দেখি আপনাদের রেসপন্সটা আগে দেখি। উত্তর 12টা নাকি 11টা বলেন তো? কোনটা, 12টা নাকি 11টা? এখানে কিন্তু পুনর্বিন্যাস বলছে, দেখেন এই যে পুনর্বিন্যাস বলছে কিন্তু, তাহলে আমি এক বিয়োগ করবো না করবো না? পুনর্বিন্যাস বলছে কিন্তু, দেখেন অক্ষরগুলিকে যদি পুনর্বিন্যাস করা হয় তবে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ দিয়ে শুরু হবে, তাহলে এক বিয়োগ হবে না হবে না সেটা বলেন আগে। এই কোশ্চেনের উত্তর 12টাই হবে, কারণ পুনর্বিন্যাস মানে হচ্ছে এক বিয়োগ দিব। এক বিয়োগ দেওয়া মানে কোন শব্দটা বিয়োগ দেওয়া? যে শব্দটা ওরা কোশ্চেনে দিয়ে দিয়েছে ওইটা বিয়োগ দেওয়া। তা কোশ্চেনে দেওয়া আছে টাইড, তাহলে আমাদের যে বিন্যাসগুলো বের করতে বলছে সেখানে তো স্বরবর্ণ দিয়ে শুরু হবে। তার মানে এই 12টা তো আমার সেই শব্দগুলা যেখানে স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। তাহলে এই 12টার মধ্যে কি টাইড আছে? টাইড তো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে, তার মানে এই 12টার মধ্যে কিন্তু টাইড শব্দটা নাই। তাহলে আপনি বাদ দিবেন কেন? পুনর্বিন্যাস মানে কি? মানে হচ্ছে যেটা দিছে ওরা কোশ্চেনে ওইটা বাদ দিয়ে কত প্রকার বিন্যাস করা যাবে। তো অঙ্কে তো বলছে স্বরবর্ণ দিয়ে শুরু হবে, তো স্বরবর্ণ দিয়ে শুরু হবে 12টা শব্দ আছে এরকম। যে শব্দটা দেওয়া আছে সেটা তো স্বরবর্ণ দিয়ে শুরুই হয়নি। হ্যাঁ, যদি বলতো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হবে তাহলে তো আর তাহলে তাহলে 11টা হতো উত্তর, তাহলে 11টা হতো। বুঝছেন কি আমার কথাটা? বুঝে প্রশ্ন। খালি পুনর্বিন্যাস বললেই বাদ দিতে হবে এমন না। পুনর্বিন্যাস বলে বাদ দিব কখন? আমাদের যে বিন্যাসটা বের করতে বলছে তার মধ্যে যদি যে শব্দটা কোশ্চেনে দেওয়া আছে সেটা যদি থাকে তাহলে বাদ দিব, না হলে বাদ দিব কেন? বুঝছেন কি? এই কোশ্চেনের উত্তর 12টাই, কারণ এখানে পুনর্বিন্যাস বললেও এক বিয়োগ যাবে না, কারণ কোশ্চেনে বলছে স্বরবর্ণ দিয়ে শুরু হবে এরকম বিন্যাসগুলো চাইছে। তো এই টাইট শব্দ যেটা দেওয়া আছে সেটা তো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু, তাহলে এটা তো আমার এই 12টার মধ্যে তো এটা নাই, তা আমি বিয়োগ দিব কেন? এবার এটা করেন আপনারা, দেখি কি অবস্থা। এটা করেন, যদি টাইম শব্দটির বর্ণগুলি পুনর্বিন্যাস করা হয় তবে কতগুলি বিন্যাসে স্বরবর্ণ দিয়ে শুরু হবে? জি, আমাদের যে বিন্যাসটা বের করতে বলছে সেই সংখ্যার মধ্যে যদি যে শব্দটা দেওয়া আছে সেটা থাকে তাহলে বিয়োগ যাবে। হ্যাঁ, তো ওখানে আমাদের যে 12টা শব্দ বেরিয়েছিল ওই 12টা শব্দ হচ্ছে কি দিয়ে? স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে। এই 12টার মধ্যে তো টাইট শব্দটা ছিল না, তাহলে আমি পুনর্বিন্যাস বলুক আর যাই বলুক আমি বাদ দেবো কেন? এটার উত্তর কত হবে বলেন? আচ্ছা, এখানে যে টাইম আর টাইড একই তো, তাই না? একই। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? যদি টাইম শব্দটির বর্ণগুলি পুনরায় বিন্যাস করা হয় তবে কতগুলি বিন্যাস স্বরবর্ণ দিয়ে শুরু হবে। তাহলে এখানে বর্ণ আছে মোট 4টা, তার মানে এই 4টা বর্ণকে সাজানোর জন্য আমাদের 4টা ঘর লাগবে, ভ্যাকেন্ট স্পেস লাগবে, তাই না? তার মধ্যে এটা বিশেষ ঘর কেন? কারণ এই ঘরটা স্বরবর্ণ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? স্বরবর্ণ মানে আই এবং ই। তাহলে এই ঘর পূরণ করার 2টা ওয়ে।
এখন বলেন টাইম শব্দে মোট কয়টা বর্ণ আছে? 1 2 3 4। এই 4টা বর্ণের মধ্যে এই ঘর পূরণ হবে দুই ভাবে, কিন্তু এখানে বসতে কয়জন? একজন। সেই একজন হয় এইজন না হলে এইজন, কিন্তু এরা যেহেতু এখানেও আছে, তার মানে এখান থেকে একজন বসা মানে এখান থেকে একজন বসা, কারণ এই দুজন তো এখানেও আছে। তাহলে কি আমি বলতে পারি না যে এই 4 জনের মধ্যে এখানে একজন বসছে, তাহলে আছে আর 3 জন, তার মানে এই ঘরে 3 ভাবে পূরণ করা যায়। তাহলে এখানে বসে গেছে একজন, আছে আর 2 জন, এই ঘর 2 ভাবে, এই ঘর 1 ভাবে, গুণ করে দিলে এটা সাথে 12। তার মানে 12টি বিন্যাস যেখানে স্বরবর্ণ দিয়ে শুরু হবে। এখন পুনর্বিন্যাস বলছে, তার মানে এই টাইম শব্দটা বাদ দিতে হবে 12 থেকে, কিন্তু এই 12টার মধ্যে তো টাইম শব্দটা নাই, কারণ টাইম তো ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয়েছে। তো পুনর্বিন্যাস মানেই যে বাদ দিতে হবে ওই শব্দটা এরকম না, মানে আমার যতগুলো শব্দ বের হয়েছে সেই শব্দগুলোর মধ্যে যদি এটা থাকে তাহলে আমি বাদ দিব, না হলে বাদ দিব কেন? তার মানে এটার উত্তর কত? এটার উত্তর 12টি। হ্যাঁ, এখানে কিন্তু বিয়োগ হবে না। ওকে, নেক্সট। আচ্ছা, গ্যাপ মেথড। গ্যাপ মেথড এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মেথড। গ্যাপ মেথড আমি বুঝাবো যে গ্যাপ মেথডটা কি। হ্যাঁ, কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, আমি একটা কোশ্চেন দিয়ে আমি বুঝা। গ্যাপ মানে বুঝতেই পারছেন যে দুইজনের মাঝখানে যে গ্যাপ হয় না, এটাকে বলা হচ্ছে গ্যাপ মেথড। হ্যাঁ, দেখেন এই টাইপের কিছু গাণিতিক সমস্যা আসে যেখানে গ্যাপ তৈরি করে নিতে হয়। দেখেন এখানে কি বলছে, আচ্ছা, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ যথাক্রমে 20 জন ও 15 জন শিক্ষার্থীকে কতভাবে পাশাপাশি বসানো যাবে যেন দুজন এইচএসসি পাশকৃত পরীক্ষার্থী পাশাপাশি না বসে? এখানে কন্ডিশন দিছে কাদের উপর? দেখেন এখানে 2টা গ্রুপ থাকবে, দিকে দেখেন, দুইটা বা 3টা বা 4টা গ্রুপ থাকবে, তার মধ্যে একটা গ্রুপের উপর রেস্ট্রিকশন দেওয়া থাকবে যে এই গ্রুপগুলা পাশাপাশি বসবে না, ওরা বেশি দুষ্টু, ওদেরকে পাশাপাশি বসতে দেওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য বলছে যে এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ 20 জন ও 15 জন পরীক্ষার্থী, তার মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ 20 জন আর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ 15 জন শিক্ষার্থীকে কি করতে হবে? পাশাপাশি সাজাতে হবে, লম্বালম্বি সাজাতে হবে লাইনে। সাজানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন এইচএসসি পাস, যেন দুজন এইচএসসি পাস করা পরীক্ষার্থী পাশাপাশি না বসে। কেন? ওরা একটু বেশি দুষ্টুমি করে, তাই ওদেরকে পাশাপাশি যেন না বসতে পারে। ওকে, তাহলে এখন আমরা কি করব? এমন কি ঘটনা ঘটালে এইচএসসি মানে ওই এইচএসসি পাসকৃত গ্রুপের 2 জন অন্তত পাশাপাশি বসবে না? কি ঘটনা করলে? এর জন্য এদিকে তাকান, লজিক্যালি বুঝতে পারবেন, আগে বোঝেন, আমি যেটা বলি সেটা আগে বোঝেন। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া নেই, মানে যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া আছে তাদেরকে বলতে হবে, তাদেরকে আগে থামায় রাখতে হবে, বলতে তোমরা থাকো, ওদেরকে রেখে দিতে হবে। আর যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া নাই তাদেরকে আগে সাজাই দিতে হবে। মানে মনে করেন, মানে এখানে রেস্ট্রিকশন দেওয়া কাদের উপর? এইচএসসি শিক্ষার্থীদের উপর, যে 2 জন এইচএসসি শিক্ষার্থী যেন পাশাপাশি না দাঁড়াতে পারে। তার মানে এইচএসসি শিক্ষার্থীদের উপর রেস্ট্রিকশন দেওয়া, তাহলে রেস্ট্রিকশন দেওয়া নাই কাদের উপর? এসএসসি শিক্ষার্থীদের উপর। তাহলে প্রথম কাজ হলো যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া নাই তাদেরকে সাজাই দিবেন। ওকে, তা আমি বুঝাবো যে কেন এর নাম গ্যাপ মেথড, একটু ওয়েট করেন প্লিজ। তাহলে 20 জন, তাহলে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পাস করা শিক্ষার্থী কত? 20 জন, আর এইচএসসি পাস করা শিক্ষার্থী 15 জন। ওকে, এখন আমার প্রথম কাজ হচ্ছে কি বলছি? রেস্ট্রিকশন যাদের উপর দেওয়া আছে, রেস্ট্রিকশন যাদের উপর দেওয়া আছে তাদেরকে আমরা সাজাবো না আগে, রেস্ট্রিকশন যাদের উপর দেওয়া নাই তাদেরকে সাজাবো, তারপর ওদেরকে শায়েস্তা করব। তাহলে এখানে 20 জন, একটু তাকান, 20 জন, এই যে আমি এখানে দেখাচ্ছি 1 2 3 4 5, এগুলো হচ্ছে এক একজন ছাত্র। 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 1 2 3 4 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই যে এই 20 জন আছে এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা, মনে করেন তালগাছ, মনে করেন যে এখানে এই 20 জনকে যদি আপনি
সাজাবেন মানে বা বসাবেন, মানে সাজাবেন মানে হচ্ছে এদেরকে বসাবেন কোনো চেয়ারে বা কোনো জায়গায় দাঁড় করাবেন। তাহলে এই 20 জন মানুষকে যদি আপনি সাজাতে চান উলট পালট করে, এদিকে তাকান, তাহলে এই 20 জনকে কতভাবে সাজাতে পারেন? মনে করেন এখানে এই 20 জনকে সাজানো মানে 20 জনকে বসাতে হবে, 20টা জায়গায় বসাতে হবে। তাহলে এখানে চেয়ার লাগবে না? চেয়ার লাগবে না? তাহলে এই 20 জনকে যদি বসান তাহলে 20টা চেয়ার লাগবে। তার মানে এই 20 জনকে 20টা চেয়ারে সাজানোর উপায় 20 ফ্যাক্টোরিয়াল মানে 20p20, এটুকু বুঝছেন কিনা বলেন? আর 20p20 মানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে এসএসসি পাশকৃত 20 জন শিক্ষার্থীকে সাজানোর উপায় হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে প্রথমে আমি এদেরকে সাজাই দিলাম, ঠিক আছে? একটু তাকাবেন প্লিজ। এখন প্রশ্ন হচ্ছে এই যে এরা কিন্তু এসএসসি পরীক্ষার্থী। এবার কি বলছে? শর্ত হচ্ছে এই এসএসসি আর এইচএসসি পাশকৃত এদেরকে এমন ভাবে সাজাতে হবে যেন 2 জন এইচএসসি পাশকৃত পরীক্ষার্থী পাশাপাশি দাঁড়াতে না পারে। এখন এই যে এসএসসি পাশকৃত পরীক্ষার্থী মানে শিক্ষার্থীদেরকে আমি দাঁড় করাই দিছি, এবার এদিকে তাকান প্লিজ, এবার মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান। এবার প্রতি 2 জন এসএসসি পরীক্ষার্থীর মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, যে এটা গ্যাপ, এগুলো গ্যাপ। এখন যদি আমি এই যে প্রতি 2 জন এসএসসি পরীক্ষার্থীর মাঝখানে গ্যাপ হয়েছে, প্রত্যেকটা গ্যাপ, এখন আমি যদি ওই এইচএসসি পাশকৃত যে 15 জন, এই 15 জনকে যদি এখন এই গ্যাপে গ্যাপে দাঁড় করাই দিই, এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে, তাহলে কিন্তু ওরা সেপারেট হয়ে যাবে। এইচএসসি পাশকৃত 2 জন পাশাপাশি দাঁড়াতে পারবে না। কেন? কারণ এই গ্যাপের মধ্যে দিলে পারে এদের মাঝখানে একজন এসএসসি পরীক্ষার্থী চলে আসবে, তার মানে এরা আর কি পারবে না, 2 জন পাশাপাশি দাঁড়াতে পারবে না। মানে 2 জন কি 2 জন তো পারবেই না, 3-4 জনও পারবে না, কারণ এই গ্যাপে গ্যাপে বসাই দিলে। অঙ্কে বলছে যে 2 জন এইচএসসি পরীক্ষার্থী যেন পাশাপাশি না বসতে পারে। তো 2 জন যদি না বসতে পারে, 3 জন বসার তো প্রশ্নই আসে না, 4 জন বসার তো প্রশ্নই আসে না। তার মানে হচ্ছে, এদিকে তাকান প্লিজ, যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া নেই তাদেরকে আগে সাজাই দিব, যতজন আছে তত ফ্যাক্টোরিয়াল আকারে সেজে যাবে। তারপরে এই যে যাদেরকে সাজাইছি ওদের গ্যাপে গ্যাপে বাকিদেরকে যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া আছে বসাই দিব, ওদের গ্যাপে গ্যাপে বসালেই তো ওরা সেপারেট হয়ে যাবে। এবার কি বুঝছেন? এই জন্য এর নাম হচ্ছে গ্যাপ মেথড। গ্যাপ মেথড ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা যে কেন আমরা মানে যাদেরকে বলবে যে এদেরকে পাশাপাশি মানে 2 জনও যেন পাশাপাশি না বসে, সেক্ষেত্রে আমার এই গ্যাপ মেথড অ্যাপ্লাই করতে হবে। 2 জনও যেন পাশাপাশি না বসে, গ্যাপ মেথড মানে সোজা কথা, যাদের উপর রেস্ট্রিকশন নাই তাদেরকে আগে সাজাই দিব, তারপর যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া আছে গ্যাপে গ্যাপে বসাই দিব। এখন প্রশ্ন হচ্ছে এখানে গ্যাপ হয়েছে কয়টা বলেন তো, একটু তাকান তো। এখানে গ্যাপ হয়েছে কয়টা কেউ বলতে পারবেন? এখানে গ্যাপ হয়েছে মোট কয়টা? এই একটা গ্যাপ, প্রতি 2 জনের মাঝখানে গ্যাপ। তাহলে এখানে গ্যাপ হয়েছে কয়টা? এখানে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপগুলোতে এখন চেয়ার বসাই দিব, এই গ্যাপগুলোতে চেয়ার বসাই দিয়ে এসএসসি পরীক্ষার্থীদেরকে বসাই দিব। এখন গ্যাপ হয়েছে কয়টা? গ্যাপ হয়েছে কয়টা বলেন? আচ্ছা 19টা বলছেন সবাই, 19টা। মজার বিষয় হচ্ছে, কথা সত্য যে এখানে 19টা গ্যাপ হয়েছে, কিন্তু আমি যদি একজন এসএসসি পরীক্ষার্থীকে যদি এখানে বসাই তাহলে কি সেপারেট হবে না? এদিকে তাকান, এদিকে প্লিজ একটু রেসপন্স করবেন। একজন একজন এইচএসসি পরীক্ষার্থীকে যদি এখানে দাঁড় করাই দেই, তাতে কি আমার অঙ্কে যে উদ্দেশ্য যে 2 জন এইচএসসি পরীক্ষার্থী যেন পাশাপাশি না দাঁড়াতে পারে, সেই উদ্দেশ্য সফল হবে না হবে না সেটা আমাকে বলেন আগে। এইখানে যদি একজন এইচএসসি পরীক্ষার্থীকে দাঁড় করাই দিই তাহলে কি সেপারেট হবে না হবে না? আবার এই পাশে যদি একজনকে দাঁড় করাই দিই তাহলে আমার অঙ্কের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে কিনা তাই বলেন। তার মানে এই মাঝখান দিয়ে 19টা গ্যাপ আর এই 2 পাশে 2টা গ্যাপ, টোটাল গ্যাপ হচ্ছে 21টা। তাহলে 21টা গ্যাপ। হ্যাঁ আমি বুঝছি যে সবাই খালি গ্যাপ চিন্তা করতেছে, এই মাঝের গুলা 2 পাশে চিন্তা করেনি, কারণ ওই 2 পাশের গ্যাপ ওই 2 পাশের গ্যাপ 2টাও যদি আমি কাউন্ট মানে ওখানেও যদি মানুষ বসাই তাতে আমার অঙ্কের উদ্দেশ্য সাধন হবে। তার মানে ওই 2টাকে গ্যাপ হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে মনে রাখবেন, এদিকে তাকান। তাহলে প্রশ্ন হচ্ছে গ্যাপ হবে কয়টা? গ্যাপ হবে কয়টা? এদিকে তাকান, মাথায় রাখবেন গ্যাপ হবে সব সময় মানে যাদের উপর রেস্ট্রিকশন নাই তাদেরকে সাজানোর পরে গ্যাপ হবে যতগুলোকে সাজাইছেন তার চেয়ে একটা বেশি গ্যাপ হবে। তাহলে আমি সাজাইছিলাম এখানে কয়জন? 20 জন, তাহলে গ্যাপ হবে 20-এর চেয়ে এক বেশি, 21টা সব সময়। এখন এই যে 21টা গ্যাপ, এই 21টা গ্যাপে আমার কাদেরকে বসাতে হবে?
এইচএসসির 15 জনকে। এই 21টা গ্যাপে আমাকে এইচএসসির 15 জনকে বসাতে হবে, কারণ এইচএসসির ওই 15 জন যেন সেপারেট থাকে, মানে দুইজনও যেন পাশাপাশি না দাঁড়াতে পারে। তাহলে এই 15টা গ্যাপে আমাকে এই 21টা গ্যাপে আমাকে 15 জনকে বসাতে হবে। এই গ্যাপগুলো মানে হচ্ছে ভ্যাকেন্ট স্পেস বা চেয়ার। তাহলে 21টা গ্যাপে 15 জন বসাতে হবে। তাহলে এই 21 হচ্ছে এন এর মান, আর এই 15 হচ্ছে আর এর মান। কথা কি বুঝছেন? তাহলে 21টা গ্যাপে 15 জন দিয়ে সাজানোর উপায় কি? 21p15। তার মানে এবার লিখতে হবে যে 21টা গ্যাপে 15 জন এইচএসসি পরীক্ষার্থীকে সাজানোর উপায় 21p15। তাহলে এই 20 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদেরকে সাজাইছি, আর এই 21p15 দ্বারা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদেরকে সাজাইছি। তাহলে সবাইকে সাজাতে হলে শুধু এসএসসি পরীক্ষার্থীদেরকে সাজালে হবে না। তাহলে শুধু এসএসসি পরীক্ষার্থীদেরকে সাজানোর এই যে 20 ফ্যাক্টোরিয়াল, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। তারপর শুধু এইচএসসি দেরকে সাজানোর ঘটনা ইনকমপ্লিট ঘটনা। তাহলে এইটা আর এটা গুণ করলে আমার উত্তর হবে, ঠিক আছে? তাহলে অতএব উত্তর হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 21p15। 21p15, 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 21p15। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল কোশ্চেন। তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া থাকবে না তাদেরকে আগে সাজাই দিবেন। যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া নাই তাদেরকে সাজানোর পরে গ্যাপ তৈরি হবে কয়টা? সাজাইছেন যতজনকে তার চেয়ে একটা বেশি গ্যাপ তৈরি হবে, আর ওই গ্যাপগুলোতে বসাতে হবে যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া আছে। না, এটা কখনোই এইভাবেই থাকবে, অপশনে এইভাবেই থাকবে। কেন? কারণ এই 20 ফ্যাক্টোরিয়াল একটা বিশাল সংখ্যা, কম্পিউটার লাগবে। আপনাকে যদি 1 বছরও সময় দেওয়া হয়, আপনি এই 20 ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারবেন না গুণ করে। 1 বছরও যদি সময় দেওয়া হয়, গুণ করতেই থাকবেন। আমি কথা বুঝাইতে পারছি? 20 ফ্যাক্টোরিয়াল এত বড় সংখ্যা, এত বড়। 1 বছর সময় দিলে হয়তো পারবেন, আমি বলছি 1 মাসও যদি সময় দেয় তাও পারবেন না। আমি একটা চ্যাপ্টারে আছি, ভুল অ্যান্সার না দিলে, আচ্ছা না অ্যান্সার দিলে সমস্যা নাই, ভুল হতেই পারে। আচ্ছা, ভুল হলে তো সমস্যা নাই, ভুল হলে সমস্যা নাই, ভুল হলে প্রবলেম কি? এখানে ক্লিয়ার হয়ে যাও, এখানে ভুল হলে প্রবলেম নাই, পরীক্ষার হলে ভুল হলে প্রবলেম। হ্যাঁ, হয়েছে এটা? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে আমি বলি একটু, এই অঙ্ক করার শোনেন, গ্যাপ মেথড কখন বুঝবেন যে এটা গ্যাপ মেথডে করতে হবে? যখন এরকম বলবে যে এমন ভাবে সাজাতে হবে যেন পাশাপাশি দুইজন, এরা পাশাপাশি দুইজন না দাঁড়াতে পারে, বা এরা পাশাপাশি দুইজন না দাঁড়াতে পারে, এই ক্ষেত্রে গ্যাপ মেথড করতে হবে। আচ্ছা, এবার দেখেন 74 নাম্বার কি বলছে? চারজন বালক, তাহলে চারজন বালক ও 5 জন বালিকা একটি লাইনে দাঁড়িয়ে আছে। 2 জন বালিকা কখনো পাশাপাশি দাঁড়াবে না, এমত অবস্থায় কত উপায়ে সাজানো যেতে পারে? এই যে যখন বলবে যে 2 জন, কোন 2 জন বা 2 জন বালিকা দাঁড়াবে না পাশাপাশি, বা 2 জন বালক দাঁড়াবে না পাশাপাশি, এই যে মানে 2 জনও যেন না দাঁড়াতে পারে। 2 জনও দেখুন না দাঁড়াবে মানে কি? সেপারেট করতে, মানে সোজা কথা 2 জনও দাঁড়াবে না, এর মানে কি? গ্যাপে গ্যাপে বসাতে হবে। রেস্ট্রিকশন কাদের উপর এখানে দেখেন তো? 2 জন বালিকা কখনো পাশাপাশি দাঁড়াবে না, তার মানে রেস্ট্রিকশন হচ্ছে বালিকাদের উপরে, যে 5 জন বালিকা। তাহলে এখানে কি কি আছে? এখানে আছে 4 বয়েজ প্লাস 5 গার্ল, এই যে। তাহলে রেস্ট্রিকশন কাদের উপর দেওয়া? রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে বালিকাদের উপর। তাহলে আমি কি বলছি? যাদের উপর রেস্ট্রিকশন দেওয়া তাদেরকে আগে রেখে দিতে হবে, তাদেরকে রেখে অন্যদেরকে আগে সাজা নিতে হবে। তাহলে এখানে রেস্ট্রিকশন নাই কাদের উপর? বালকদের উপর। তাহলে আগে বালকদেরকে সাজাতে হবে। তাহলে বালক এখানে কয়জন? 4 জন। তাহলে 4 জন বালককে বসানোর জন্য নিশ্চয়ই চারটা, এই যে 4টা চেয়ার লাগবে, 4টা বালক। এই যে বয় 1, বয় 2, বয় 3, বয় 4, এই 4 জন বালককে এই 4 স্থানে সাজাতে হলে কত ফ্যাক্টোরিয়াল? 4 ফ্যাক্টোরিয়াল একাই। যে 4 জন বালককে সাজানোর উপায় ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল লিখবেন। এইবার গার্লদেরকে কি করতে হবে? এই ভ্যাকেন্ট স্পেসে বসাতে হবে। তাহলে এই 3টা ভ্যাকেন্ট না, মানে গ্যাপ, এই 2 জনের মাঝখানে গার্লগুলোকে, এই যে 2 জনের মাঝখানে যখন আমি মেয়েদেরকে দাঁড় করাই দিব তখন কিন্তু ওই মেয়েরা এমনি সেপারেট হয়ে যাবে। তাহলে এই পাশে একজন, এই পাশে একজন, এই। তাহলে এখানে বয় আছে হচ্ছে 4 জন। তাহলে গ্যাপ তৈরি হবে কয়টা? যতগুলো বালক তার চেয়ে একটা বেশি গ্যাপ তৈরি হবে। তাহলে 4 জন বালক, তাহলে গ্যাপ তৈরি হবে 5টা। তাহলে গ্যাপ হয়েছে 5টা। এই 5টা গ্যাপে এই 5 জন বালিকাকে বসাই দিতে হবে।
তাহলে 5টা গ্যাপে, তাহলে গ্যাপ হলো 5টা, বালিকা 5টা, তাহলে 5টা গ্যাপে 5 জন বসানোর উপায় 5p5 মানে 5 ফ্যাক্টোরিয়াল। আমার কথা কি বুঝছেন? তাহলে বয়দেরকে সাজানোর উপায় 4 ফ্যাক্টোরিয়াল, আর এই গ্যাপে গ্যাপে বালিকাদের সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল সাজানোর উপায় কি? শুধু বালকদেরকে সাজালে তো হবে না, ঘটনা কমপ্লিট হবে না, আবার শুধু বালিকাদের সাজালেও ঘটনা কমপ্লিট হবে না। তাহলে শুধু বালকদের সাজানোর এই ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা, আবার শুধু বালিকাদের সাজানোর ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা, আর দুইটা ইনকমপ্লিট ঘটনা গুণ করলে একটা কমপ্লিট ঘটনা পাবো, তাই না? তো এটা গুণ হবে, তাহলে উত্তর হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24 আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তাহলে গুণ করলে 0 আর এই 4 বারোতে 48 এর 8 হাতে হচ্ছে 4, 12 দিনে 24 আর 4 28, তাহলে 2880। তাহলে উত্তর হচ্ছে 2880। খুবই সিম্পল, এই গ্যাপ মেথডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা আসার মতো। এই যে দুইটা অঙ্ক করলাম 73 74, এগুলো আপনাদের ইন্টারমিডিয়েটের বইয়ের বোর্ড বইয়ের কোশ্চেন, হ্যাঁ, আসতে পারে পরীক্ষায়। হয়েছে এটা? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন এখানে কি বলছে, A library has 3 mathematics, 2 physics and 5 chemistry books which are to be arranged on a shelf. In how many ways these can be arranged such that mathematics books are separate? এই যে mathematics books are separate, তার মানে কি গণিত বইগুলো সেপারেট থাকবে? গণিত বইগুলো সেপারেট থাকবে তার মানে গণিত বইগুলো সেপারেট থাকবে মানে কি দুইটা গণিত বইও পাশাপাশি থাকবে না, গণিত বইগুলো সেপারেট থাকবে। কথা কি বুঝছেন? তার মানে তাহলে এখন তাহলে কয়টা 3 ম্যাথমেটিক্স বুকস? দেখেন এই যে 3টা ম্যাথ বই, 2টা ফিজিক্স বই আর হচ্ছে 5টা কেমিস্ট্রি বই। কনসিডারিং বুকস অফ সেম সাবজেক্ট আর আইডেন্টিক্যাল, মানে ধরে নেন যে একই বিষয়ের বইগুলোর চেহারাও একরকম, অথবা 2 নম্বরে বলছে বুকস অফ সেম সাবজেক্ট আর ডিস্টিংক্ট, একই বিষয়ের বইগুলোও ভিন্ন ভিন্ন। এগুলো কিন্তু গত ক্লাসে আমি এক্সপ্লেইন করছি। তাহলে প্রথমে 1 নাম্বার সলভ করব, যে একই ক্লাসের বইগুলো একরকম, এই যে 1 নাম্বার সলভ করব, ঠিক আছে? তাহলে 3টা ম্যাথ বই, এদিকে তাকান এদিকে, তাহলে 3টা ম্যাথ বই এরকম একই চেহারার, এই যে 2টা ফিজিক্স বই, একই রাইটারের একই ইয়ারের, 5টা কেমিস্ট্রি বই। ওকে, এখন কি বলছে একটু তাকান প্লিজ। এখন আমাদেরকে বলছে যে ম্যাথমেটিক্স বুকস গুলা সেপারেট থাকবে, তার মানে এই ম্যাথ বইগুলো সেপারেট থাকবে। তাহলে ম্যাথ বইগুলো সেপারেট থাকতে হলে রেস্ট্রিকশন কার উপর? ম্যাথের উপর। তাহলে কি বলছি, যার উপর রেস্ট্রিকশন তা বাদে যারা আছে তাদেরকে সাজা দিতে হবে। তাহলে এই ফিজিক্স আর কেমিস্ট্রিকে আগে সাজা দিতে হবে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স সি সি সি, এই যে এদেরকে সাজাই দিব। তাহলে এখানে এদেরকে সাজাতে হবে। এরা কয়টা বস্তু? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা বস্তুকে সাজানোর পর 7 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে 2টা ফিজিক্স আছে, তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, কারণ এই 2টা বইতে একই চেহারার, এই যে বুকস অফ দ্য সেম সাবজেক্ট আর আইডেন্টিক্যাল। এই যে 5টা কেমিস্ট্রি বই আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা আমি কি করলাম, এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রিকে সাজালাম। এবার এদের মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপে গ্যাপে ম্যাথ বই বসাই দিব। এই পাশে একটা গ্যাপ, এই পাশে একটা গ্যাপ। তাহলে এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে বই আছে মোট 7টা, তাহলে গ্যাপ তৈরি হবে কয়টা? 9টা। এই পাশে আর এই পাশে ধরে 9টা। এই 9টা গ্যাপে আমার এই 3টা ম্যাথমেটিক্স বই বসাতে হবে। তাহলে স্থান হলো 9টা, গ্যাপ হলো 9টা, আর বই বসাবো 3টা, 9p3। এদিকে তাকান প্লিজ, একটু তাকান। তাহলে স্থান হলো 9টা আর ম্যাথ বই হচ্ছে 3টা, তাহলে 3টা ম্যাথ বই এই ফাঁকে ফাঁকে বসাবো কত? 9p3 আকারে। এইবার হচ্ছে মজার বিষয়, এই 9p3 এই 3টা ম্যাথ বইয়ের মধ্যে 3টার চেহারা তো আমার সেম, এই 3টা ম্যাথের চেহারা সেম না? তাহলে এই 3টা চেহারা যেহেতু সেম, তাহলে ওরা নিজেদের মধ্যে যে উলটপালট হবে 3 ফ্যাক্টোরিয়াল আকারে, তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এবার এটা গুণ করতে হবে, বুঝছেন কিনা বলেন? 8টা গ্যাপ ও 7টা বস্তু, তাহলে 8টা গ্যাপ তৈরি হবে, রাইট? তাহলে বস্তু যেহেতু 7টা, বই 7টা, তাহলে 8টা গ্যাপ তৈরি হবে। ওই 8টা গ্যাপে এই 3টা ম্যাথ বই বসাতে হবে 8p3 আকারে। যেহেতু এই ম্যাথ 3টার চেহারা সেম হলে পরে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এইটাই উত্তর। হ্যাঁ, গ্যাপ 8টা, ঠিক আছে, প্লেস 8টা। ওকে, এখন এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। আমি আবার বলছি, এই 2টা অঙ্ক আমাদের বইয়ের কোশ্চেন না, এটা বানানো কোশ্চেন। এটা মনে রাখাটা নেসেসারি না, বোঝানোর জন্য করাইছি, ঠিক আছে? আগে যে 2টা অঙ্ক করাইছি ওই 2টা করলেই হবে। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন কি বলছে, যে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ করার কারণ বুঝছেন, এই ম্যাথ 3টার চেহারা আবার সেম, এই জন্য। এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমি কোশ্চেনে মানে দেওয়া আছে, হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি কত আসছে।
1176 আসবে, এটা ক্যালকুলেশন 1176। আচ্ছা এবার হচ্ছে 2 নাম্বার সলভ করো। 2 মুছে দিলাম এটা। 2 নাম্বারে কি বলছে? 2 নাম্বার বলছে যে এই একই কোশ্চেন, যে ম্যাথমেটিক্স বইগুলো সেপারেট থাকবে আর এই বুকস অফ দ্য সেম সাবজেক্ট আর ডিস্টিংক্ট, মানে একই বিষয়ের বইগুলো দেখতে আলাদা। তাহলে এই যে 3টা ম্যাথ বই আছে, এই 3টা ম্যাথ বইয়ের চেহারা 3 রকম, মানে 3 ইয়ারের 3টা ম্যাথ বই, 2টা ফিজিক্স P1 P2, 5টা কেমিস্ট্রি C1 C2 C3 C4 C5। তাহলে ম্যাথমেটিক্স বইগুলো সেপারেট থাকবে, তাহলে আমি ম্যাথমেটিক্স বাদ দিয়ে যেগুলো আছে আগে সেগুলোকে সাজাই ফেলি। এই যে ফিজিক্স কেমিস্ট্রি আগে সাজান, P1 P2 C1 C2 C3 C4 C5। এই যে এখন কিন্তু এটা চেহারা আলাদা, তাহলে এখানে মোট বস্তু আছে কয়টা? 7টা বস্তু সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল। এখন তো একই চেহারার কেউ নাই যে আবার ভাগ করবো, বুঝছেন? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে 7টা বস্তু, তাহলে গ্যাপ তৈরি হয়েছে কয়টা? এরকম গ্যাপ তৈরি হবে কত? এরকম গ্যাপ তৈরি হবে 8টা। এই 8টা গ্যাপে এই 3টা ম্যাথ বই বসাতে হবে কত আকারে? 8p3 আকারে। এবার কিন্তু ভাগ করার দরকার নেই, কেন? কারণ এই ম্যাথ বই 3টা চেহারা 3 রকম। এবার গুণ করে দিতে হবে, তাহলে উত্তর হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8p3। 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8p3, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের উত্তর। 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8p3, ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 43 নম্বর কোশ্চেনটা আমি আবার এখানে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি আমি আপনাদেরকে এখন এই জিনিসটা বোঝাবো। কেন নিয়ে আসলাম? 43 নম্বর, হ্যাঁ ঠিক আছে, কথা কি কোশ্চেন কি বোঝা যাচ্ছে? আচ্ছা গ্যাপ মেথড কি কঠিন লাগছে? কঠিন না, কিন্তু মানে কনসেপ্ট হচ্ছে একটা, যাদের উপর রেস্ট্রিকশন নাই আগে তাদেরকে সাজাই দিতে হবে, তারপর ওদের মাঝে যে গ্যাপ তৈরি হবে ওই গ্যাপে আমাদেরকে অন্য বস্তুগুলো বসাই দিতে হবে। ওকে, এইবার এই কোশ্চেনটা কিন্তু আমরা আগে সলভ করছিলাম, মনে করে দেখেন এখানে কি আছে? ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে কত প্রকারে সাজানো যাবে? পাশাপাশি না রেখে বা স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে, অনেক সময় বলবে একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে। এটা আমরা কিভাবে করছিলাম মনে আছে? এই ট্রায়াঙ্গেল শব্দটার মোট বিন্যাস বের করছিলাম, সেখান থেকে স্বরবর্ণগুলো একত্রে থাকলে যতটুকু বিন্যাস হয় সেটা বিয়োগ করছিলাম, মনে আছে কিনা বলেন? তাহলে ট্রায়াঙ্গেল শব্দটা, ট্রায়াঙ্গেল দেখেন, ট্রায়াঙ্গেল শব্দে বর্ণ কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ। এই 8টি বর্ণের 8টিকেই সাজানোর উপায় 8p8, তাই না? 8p8 মানে 8 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমরা বিয়োগ করব কতটুকু? বিয়োগ করব? পাশাপাশি রেখে যে বিন্যাস, মানে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে যে যতগুলো বিন্যাস, সেটা বিয়োগ করলেই কিন্তু পাবো যে স্বরবর্ণগুলো একত্রে নাই, সেইগুলো পাবো। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, তাহলে স্বরবর্ণ কয়টা আছে একত্রে? 1 2 3, এতে 3টা স্বরবর্ণ আই এ ই, এই 3টা স্বরবর্ণকে একত্রে রেখে তার মানে একটা বান্ডিল বিবেচনা করতে হবে। তাহলে আই এ ই, এই 3টাকে একটা বান্ডিল, আর বাকি টি আর এন জি এল। তাহলে এখানে এই 3টাকে একত্রে বিবেচনা করে কয়টা বর্ণ? 1 2 3 4 5 6, এই 6টা বর্ণকে সাজানোর উপায় 6 ফ্যাক্টোরিয়াল। এই 6 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাসে স্বরবর্ণ 3টা একত্রে আছে, কিন্তু অঙ্কে বলছে যে সেই বিন্যাসগুলো বের করুন যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না বা একত্রে থাকবে না, মানে 3জন একসাথে থাকবে না। তাহলে টোটাল বিন্যাস 8 ফ্যাক্টোরিয়াল, সেখান থেকে যদি স্বরবর্ণগুলো একত্রে আছে 6 ফ্যাক্টোরিয়াল, এটা বাদ দেই, তাহলে এখানে যেটা বেরোবে সেইটাই হলো আমাদের স্বরবর্ণ 3টা একসাথে নাই সেইগুলা। এখন আমাকে আপনারা বলবেন এই কোশ্চেনটা গ্যাপ মেথড দিয়ে করা যাবে কিনা, প্লিজ রেসপন্স করতে হবে। এটা যদি বোঝেন তাহলে আমি বুঝবো যে আপনার বোঝা পারফেক্ট। এই কোশ্চেনটা গ্যাপ মেথড দিয়ে সলভ করা যাবে কিনা বলেন, আমাকে রেসপন্স করেন, যাবে কিনা সেটা বলেন। হ্যাঁ, রেস্ট্রিকশন ভাওয়েলে, জি যাবে কিনা? আচ্ছা যাবে, থ্যাংক ইউ। তাহলে আমরা গ্যাপ মেথড দিয়ে করলেও আমার উত্তর সেম আসবে, আমার কথা কি বুঝছেন? গ্যাপ মেথড দিয়ে করলেও উত্তর সেম আসবে। আচ্ছা তাহলে উত্তর কত? এটার উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল, একটু তাকান প্লিজ। এটার উত্তর হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা আমাদের উত্তর, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না বা পাশাপাশি থাকবে না স্বরবর্ণগুলো।
এখন আমি যদি গ্যাপ মেথড করি তাহলে এখানে আমার স্বরবর্ণ হচ্ছে আই এ ই, তাহলে আর ব্যঞ্জন বর্ণ টি আর এন জি এল। তাহলে প্রথমে যেহেতু স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না, তাহলে প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে কি করব, সাজাই দিব। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা, 1 2 3 4 5, তো 5টা ব্যঞ্জন বর্ণকে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল, এই যে ওকে 5 ফ্যাক্টোরিয়াল। এই 5টা ব্যঞ্জন বর্ণ 1 2 3 4 5, এই 5টা ব্যঞ্জন বর্ণকে 5 ফ্যাক্টোরিয়ালকে সাজানোর পরে এর মধ্যে 6টা গ্যাপ তৈরি হবে। এই মাঝখানে হলো 4টা আর দুই পাশে 2টাই, যে এই 6টা গ্যাপে আমাকে 3টা স্বরবর্ণ বসাতে হবে। 6টা গ্যাপে 3টা স্বরবর্ণ বসানোর পরে 6p3, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6p3, 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6p3। মজার বিষয় হচ্ছে এইটা দিয়ে যে উত্তর আসবে এইটা দিয়ে সেই উত্তর আসবে না, আসবে না, আলাদা আসবে, আলাদা আসবে। আমার কথা হচ্ছে এইটা, এই গ্যাপ মেথডে এই অঙ্ক সলভ করা যাবে না, গ্যাপ মেথডে এই অঙ্কটা সলভ করা যাবে না। কিন্তু আপনাদের মনে কোশ্চেন আসবে, আমি জানি যে সবাই যাবে উত্তর দিছে, এটা আমি জানি যে যাবে উত্তর দিবে, স্বাভাবিক, কারণ এটা স্বাভাবিক, মানে মাথায় মনে হবে হ্যাঁ তাই তো, এটা তো গ্যাপ মেথড দিয়েও করা যাবে, কিন্তু যাবে না, এটা গ্যাপ মেথড দিয়ে করা যাবে না। এখন গ্যাপ মেথড দিয়ে কেন করা যাবে না, এটা যদি না বোঝে কেউ তাহলে তার ভুলটা পরীক্ষার হলেও হবে, পরীক্ষার হলেও সে এই ভুলটা করে আসবে। কেন ভাই, এটা তো হচ্ছে, এখানে স্বরবর্ণগুলো একসাথে নাই, এখানেও তো স্বরবর্ণগুলো একসাথে নাই, তাই মনে হচ্ছে না? আমার কথা কি বুঝছেন? মানে আপনি কি বুঝতেছেন যে এখানে ভুলটা কোথায় হয়েছে, সেটা কি কেউ ধরতে পারছেন? আমার কথা, এখানে ভুলটা মানে এই মেথডে কেন হচ্ছে না, এই ভুলটা কি কেউ বুঝতে পারছেন? কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না যে এখানে হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে নাই, পাশাপাশি নাই, এখানেও তো স্বরবর্ণগুলো পাশাপাশি নাই, তাই মনে হচ্ছে না? যদি আপনি না বোঝেন পার্থক্য, তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাবে না। এই গ্যাপ মেথড আর ওই বান্ডেল মেথড উলটপালট করে ফেলবেন। আচ্ছা, মজার বিষয় হচ্ছে, এদিকে তাকান, এখানে আমরা বাদ দিছি কোন, এদিকে তাকান প্লিজ, এবার বুঝতে পারবেন, রেসপন্স করবেন। এখানে আমরা বাদ দিছি কোনগুলা, এখানে এই 3টা স্বরবর্ণকে একটা, এদিকে তাকান, আই এ ই, এই 3টা স্বরবর্ণকে বান্ডেল বিবেচনা করছিলাম, আর টি আর এন জি এল। তার মানে হচ্ছে এখান থেকে যে আমি 6 ফ্যাক্টোরিয়াল যে পাইছিলাম, বিন্যাস পাইছিলাম, এখানে যে 6 ফ্যাক্টোরিয়াল যে বিন্যাস পাইছিলাম, সেই বিন্যাসে প্রত্যেকটাতেই, এদিকে তাকান, 6 ফ্যাক্টোরিয়াল যে বিন্যাস হয়েছিল সেখানে প্রত্যেকটাতেই এই 3 জন একসাথে আছে। তাহলে আমরা এই 8 ফ্যাক্টোরিয়াল থেকে যে বাদ দিছি সেইগুলো বাদ দিছি যেখানে 3 জন একসাথে আছে। কিন্তু এমন কি কোনো বিন্যাস নাই যেখানে এই স্বরবর্ণ 2 জন একসাথে আছে? এরকম তো বিন্যাস আছে, এদিকে তাকান, এদিকে তাকান, এই 2 জন একত্রে আছে, এরকম কি কিছু বিন্যাস নাই? এই 6 মনে করেন যে এরকম কি বিন্যাস নাই যে এ ই টি আর এন জি এল আই, এরকম বিন্যাস নাই? এরকম তো বিন্যাস আছে, এগুলোকে উলট পালট করলে মানে 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো সব আছে, এগুলো আছে। তার মানে 3টা স্বরবর্ণ একত্রে আছে, এরকম বিন্যাসগুলো আমি বাদ দিছি। হ্যাঁ, আমাকে ওই শুধু ওইগুলাই বাদ দিতে হবে। কিন্তু এমনও তো কিছু বিন্যাস আছে যেখানে 2টা স্বরবর্ণ একসাথে আছে, আছে না নাই? 2টা স্বরবর্ণ একসাথে আছে। এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তো এমনও কিছু বিন্যাস আছে যেখানে 2টা স্বরবর্ণ একসাথে আছে, সেগুলো তো বাদ পড়ে নাই। আমার তো শুধু স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে বিন্যাস, স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস, মানে আমরা এখানে শুধু সেইগুলোই বাদ দিছি যেখানে 3টা স্বরবর্ণ একসাথে আছে। কিন্তু এর মধ্যে তো 2টা স্বরবর্ণ একসাথে আছে, সেইগুলো তো এর মধ্যে থেকে গেছে। তার মানে এখানে যে ফলাফলটা আসবে সেই ফলাফলে তো 2টা স্বরবর্ণ একসাথে আছে, সেগুলো তো আছে। এখানে শুধু বাদ করছে 3টা স্বরবর্ণ একসাথে আছে। আর এখানে তো ভাইয়া গ্যাপ মেথডে তো ভাইয়া এখানে তো 3 জনে একসাথে নাই, 2 জনে একসাথে নাই, বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, আর এই গ্যাপ মেথডে কি কাম করছি? গ্যাপ মেথডে মানে এখানে 3 জন তো একসাথে থাকার প্রশ্নই আসে না, 2 জনে একসাথে নাই, কারণ গ্যাপে গ্যাপে বসাইছি। আপনার পার্থক্য কি বুঝছেন? না বোঝেন না সেটা বলেন আগে। তার মানে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে বিন্যাস বা স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস, এটা মানে হচ্ছে টোটাল বিন্যাস থেকে
সবগুলো স্বরবর্ণ একসাথে আছে সেটুকু বাদ দিতে হবে। আর যদি এখানে বলতো যে দুইটা স্বরবর্ণও পাশাপাশি থাকবে না, যদি এরকম থাকতো যে দুইটা স্বরবর্ণও পাশাপাশি থাকবে না, এই আরাফাত হোসেন বোঝো না, বুঝতে হবে এখানে গ্যাপ মেথডে কি হয়েছে, গ্যাপ মেথডে দুইটা স্বরবর্ণ পাশাপাশি নাই, কিন্তু এর মধ্যে এমন কিছু বিন্যাস আছে যেখানে দুইটা স্বরবর্ণ পাশাপাশি আছে। আমি এখান থেকে যে বাদ দিছি 6 ফ্যাক্টোরিয়াল, এখানে তো তিনটা স্বরবর্ণ একসাথে আছে, শুধু সেইগুলো বাদ দিছি, তাহলে দুইটা স্বরবর্ণ পাশাপাশি আছে, সেইগুলো কি আমার থেকে গেছে না উত্তরের মধ্যে? তো গ্যাপ মেথড করলে তো আমার উত্তর কম চলে আসবে, যেগুলো দুইটা স্বরবর্ণ পাশাপাশি আছে সেগুলো তো এখান থেকে আসবে না, তাহলে কি অঙ্ক ভুল হয়ে গেল না? বুঝছেন? কিন্তু এখানে যদি কোশ্চেনে বলতো যে দুইটা স্বরবর্ণ পাশাপাশি থাকবে না, তাহলে গ্যাপ মেথড। কথা কি বুঝছেন? কোশ্চেনে গ্যাপ মেথড অ্যাপ্লাই করা যেত, এদিকে তাকান, গ্যাপ মেথড অ্যাপ্লাই করা যেত যদি এখানে তিনটা স্বরবর্ণ না থাকে, যদি দুইটা স্বরবর্ণ থাকতো, তখন এই মেথডেও হতো, গ্যাপ মেথডেও হতো। ইয়েস, আন্না রয়, এই যে আপনি ঠিক কথা বলছেন, এই যে আপনার এই কথাটাই আমি উত্তর, এই কথাটাই বলতে চাচ্ছি। কোন শব্দ যদি দুইটা স্বরবর্ণ থাকে তাহলে গ্যাপ মেথড, বান্ডেল মেথড দুইটাতেই করা যেত। ইয়েস ইয়েস, কোন শব্দ যদি দুইটা স্বরবর্ণ থাকে তাহলে গ্যাপ মেথড, বান্ডেল মেথড দুইটাই করা যাবে, কারণ আপনি দুইটা স্বরবর্ণ আছে, এখন প্রশ্ন বলছে যে স্বরবর্ণগুলো একসাথে রাখা যাবে না, তাহলে আপনি টোটাল বিন্যাস থেকে একসাথে থাকা বিন্যাসগুলো বাদ দিচ্ছেন, তো একসাথে মানে দুইটা স্বরবর্ণ একসাথে আছে সেগুলো বাদ দিচ্ছেন। তো গ্যাপ মেথড করলে তো ওই দুইটা স্বরবর্ণ তো সেপারেট হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? এই যে ওনার কথাটা কি বুঝছেন আপনারা? এই যে আন্না রয় যে কথাটা বলছে, এটা কিন্তু একটা ভালো কথা, উনি কিন্তু বুঝতে পারছে জিনিসটা পারফেক্টলি, যে যে ভাইয়া যদি এই এর মধ্যে যদি স্বরবর্ণ তিনটা না থেকে যদি দুইটা স্বরবর্ণ থাকতো, তাহলে কিন্তু এই গ্যাপ মেথডেও যে ফলাফল আসতো, এই বান্ডেল মেথডেও সেই ফলাফল আসতো। কিন্তু যখন ভাওয়েল তিনটা হয়ে গেছে, তখন আমি এই 6 ফ্যাক্টোরিয়াল মানে টোটাল বিন্যাস থেকে বাদ দিছি, শুধু তিনজন একসাথে আছে সেগুলো বাদ দিছি, বাট দুইজনও তো একসাথে আছে সেগুলো বাদ পড়ে নাই, কিন্তু গ্যাপ মেথডে তো দুইজন একসাথে আছে সেগুলো বাদ পড়ে যাবে। বুঝছেন কি? এই লাইনটা কি বুঝছেন? প্লিজ রেসপন্স করতে হবে, না হলে কিন্তু বিপদ। মানে যদি এই শব্দের মধ্যে দুইটা, যাদেরকে সেপারেট মানে একসাথে রাখা যাবে না, পাশাপাশি রাখা যাবে না, সেটা যদি দুইটা হতো, তাহলে গ্যাপ মেথড, বান্ডেল মেথড দুই মেথডেই করা যেত। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার হচ্ছে বিবিধ সমস্যা। বিবিধ সমস্যা মানে কি? হ্যাঁ, দুইটা একসাথে না থাকা আর গ্যাপ মেথড করলে একই ফলাফল আসবে, রাইট। আচ্ছা, এবার বিবিধ সমস্যা মানে এগুলা নাম দিইনি আমি একটু বলে দিচ্ছি, যে দেখেন এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে, মানসিক দক্ষতায় আসতে পারে, ঠিক আছে। রাজশাহী হতে ঢাকা যাওয়ার 5টি পথ আছে। রাজশাহী হতে ঢাকা যাওয়ার 5টি পথ আছে। ঢাকা হতে চট্টগ্রামে যাওয়ার 6টি পথ আছে। একজন লোক কতভাবে ঢাকা হয়ে রাজশাহী হতে চট্টগ্রামে যেতে পারে? তাহলে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার 5টি পথ, তাহলে প্রথমে রাজশাহী থেকে ঢাকা যাবে এবং ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার 6টি পথ আছে। তো এখানে রুটটা কেমন? রাজশাহী থেকে প্রথমে ঢাকা যাবে, তারপরে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। তাহলে প্রথমে দেখেন, এটা হচ্ছে রাজশাহী, এই রাজশাহী থেকে যাবে হলো ঢাকা, ঢাকা থেকে যাবে হচ্ছে চট্টগ্রাম। ক্লিয়ার? এই রাজশাহী থেকে ঢাকা যাওয়ার 5টা পথ আছে, 5টা পথ, এই যে 5টা পথ, ঠিক আছে। আর এই ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার 6টা পথ আছে। আচ্ছা, এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বলছে মোট কতটা মানে মোট কত ভাবে যেতে পারে? আচ্ছা, তাহলে এখানে কি বলছে? একজন লোক কতভাবে ঢাকা হয়ে রাজশাহী থেকে চট্টগ্রাম, তাহলে যাবে কোথায়? রাজশাহী থেকে যাবে চট্টগ্রাম ঢাকা হয়ে। তার মানে কি? তার রাজশাহী থেকে যেতে হবে চট্টগ্রাম ঢাকা হয়ে, তবে রাজশাহী থেকে আগে যাবে ঢাকা, ঢাকা থেকে যাবে চট্টগ্রাম। তো এটাকে আমি 1 নাম্বার রুট দিলাম, এটা 2 নাম্বার রুট, এটা 3 নাম্বার রুট, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার রুট। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। মনে করেন আপনি এই 1 নাম্বার পথটা ব্যবহার করে ঢাকা গেছেন। এমন হয় না যে 5টা পথে রাজশাহী থেকে ঢাকা যাওয়া যায়? দেখেন, তাহলে রাজশাহী থেকে ঢাকা গেছেন 1 নাম্বার পথ দিয়ে, তারপর এখানে নেমে আপনার অপশন আছে আবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার 6টা। আপনি এই পথে যেতে পারেন, এই পথে, এই পথে, এই পথে, এই পথে, এই পথে। তার মানে 1 নাম্বার পথ দিয়ে যায় আপনি 6টা পথ পাবেন, 6টা ভিন্ন ভাবে যেতে পারেন। তার মানে এই 1 নাম্বার পথের সাথে 6টা পথ রিলেটেড।
এবার আপনি 1 নাম্বার পথ দিয়ে না যায় এই 2 নাম্বার পথ দিয়ে ঢাকা যাবেন, তারপর আপনি আবার এই 6টা পথ ব্যবহার করবেন। তার মানে এই 2 নাম্বার পথের সাথে পথ ব্যবহার করলে আপনি আবার 6টা ওয়েতে যেতে পারবেন। তাহলে 2 নাম্বার পথ দিয়ে যাবেন, তারপরে 6টা ওয়ে পাবেন, 6টা ভিন্ন ভিন্ন ওয়ে। এই 3 নাম্বার পথ ব্যবহার করে তারপরে কিন্তু 6টা ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করতে পারেন। তার 3 নাম্বার পথের সাথে 6টা পথ রিলেটেড। এই 4 নাম্বার পথ দিয়ে যায়ও কিন্তু আপনি 6টা ভিন্ন ভিন্ন পথ পাবেন। এই 5 নাম্বার পথ দিয়ে যায়ও কিন্তু আপনি 6টা ভিন্ন ভিন্ন পথ পাবেন। তাহলে প্রতিটা পথের সাথে 6টা পথ রিলেটেড, তার মানে আপনার মোট ওয়ে আছে এই যে এইগুলো যোগ করলে 5 6 30। তো আমি সহজে বুঝাই, রাজশাহী থেকে ঢাকা যেতে পারেন কয়টা ওয়ে? এই যে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার 5টা পথ, ব্যাস। তার মানে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার 5টা ওয়ে আছে, 5টা ওয়ে, 5 ওয়েস। এদিকে তাকান। তাহলে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার 5টা ওয়ে, এই যে 5টা ওয়ে। ওকে, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কয়টা ওয়ে? 6টা ওয়ে। এখন আপনি যেতে যাচ্ছেন, আপনি কাজ করতে যাচ্ছেন কি? আপনি রাজশাহী থেকে চট্টগ্রাম যেতে চান। তাহলে এই যে 5টা ওয়ে, এখানে কি করছেন? এখানে আপনি আপনার টার্গেট কি? রাজশাহী থেকে চট্টগ্রাম যাওয়া। তাহলে এই যে 5টা ওয়ে, এই 5টা ওয়েতে কি হয়েছে? রাজশাহী থেকে ঢাকা গেছেন, তাতে কি আপনার ঘটনা কমপ্লিট হবে না? কারণ আপনার টার্গেট হচ্ছে রাজশাহী থেকে ঢাকা চট্টগ্রাম যাওয়া। তাহলে এই 5টা ওয়েতে আপনি রাজশাহী থেকে ঢাকা গেছেন, তাহলে কিন্তু ঘটনা কমপ্লিট হয়নি। তারপরে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে গেছেন 6টা ওয়েতে, তাহলে এই 6টা ওয়েতে গেছেন ঢাকা থেকে চট্টগ্রাম। তা ঢাকা থেকে চট্টগ্রাম গেলে কি আপনার ঘটনা পুরো হবে? না। আবার রাজশাহী থেকে ঢাকা গেলে কি পুরো ঘটনা কমপ্লিট হবে? না। তাহলে এই যে রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার ঘটনা ইনকমপ্লিট ঘটনা, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ঘটনা এটাও ইনকমপ্লিট ঘটনা। আর 2টা ইনকমপ্লিট ঘটনা গুণ করতে হয়, তার মানে মোট 30টা ওয়ে। তবে 30 ভাবে, টোটাল 30 ভাবে যেতে পারবে। কথা কি বুঝছেন? ইনকমপ্লিট ঘটনা গুণ করতে হয়, ওই আগে যা পড়ছেন তাই। তাহলে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার মোট 5টা ওয়ে, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার মোট 6টা ওয়ে। রাজশাহী থেকে যদি ঢাকা যান, তাতে কিন্তু ঘটনা কমপ্লিট হবে না, কারণ আপনার টার্গেট রাজশাহী থেকে চট্টগ্রাম যাওয়া। তাহলে রাজশাহী থেকে ঢাকা গেছেন, এই ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা। ঢাকা থেকে চট্টগ্রাম গেছেন, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, তাহলে 5 6 30 ভাবে আপনি যাতায়াত করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। কেন ফ্যাক্টরিয়াল কেন হবে? আপনি কি এই 5টা রাস্তা সাজাইছেন? না, আপনি রাজশাহী থেকে ঢাকা গেছেন, এরকম কয়টা ওয়ে আছে? 5টা ওয়ে। 5টা ওয়ে, এটা কি 5 ফ্যাক্টরিয়াল ভাবে যাওয়া সম্ভব? এমন কি যে এই রাস্তাগুলোকে 5 ফ্যাক্টরিয়াল আকারে সাজাইছে, বিষয়টা কি এরকম? আর এগুলো একটা কমপ্লিট ঘটনা, তাই যোগ। ফ্যাক্টরিয়াল কেন হবে? আপনি কি রাস্তাগুলো সাজাইছেন? না, আপনি রাজশাহী থেকে ঢাকা গেছেন, এরকম কয়টা ওয়ে আছে আপনার হাতে? 5টা ওয়ে, 5 ওয়েজ। যখন ভ্যাকেন্ট স্পেস পূরণ করেন না, তখন কি প্রত্যেক ঘরে 5 ফ্যাক্টরিয়াল দিতেন? এখানে তো 5 লিখতেন, এরকম মনে আছে না? নাই, ভুলে গেলে হবে না কিন্তু। নেক্সট দেখেন, আরিচা ঘাটে নৌকা, লঞ্চ ও ফেরিতে নদী পার হওয়া যায়। একজন যাত্রী কতভাবে নদী পার হয়ে আবার ফিরে আসতে পারে? আচ্ছা, তাহলে আরিচা ঘাট, তাহলে এটা হচ্ছে ঘাট 1, আর এখান থেকে পার হয়ে ঘাট 2 এ যাবে। ওকে, এই ঘাট 1 মানে ঘাট পার হওয়ার জন্য 3টা ওয়ে আছে। নৌকায় যাওয়া যায়, এটা হলো নৌকার রোড, এই নৌকা। ওকে, তারপর হচ্ছে লঞ্চে যাওয়া যায়, লঞ্চ, এটা হচ্ছে লঞ্চ। আর হচ্ছে ফেরি। আচ্ছা, এবার সে কি করবে? ঘাট 1 থেকে ঘাট 2 এ যাবে, মানে ঘাট পার হবে, পার হয়ে আবার ফিরে আসবে। তার মানে এখানে টোটাল ঘটনা কোনটা? শুধু পার হওয়া কিন্তু ঘটনা কমপ্লিট হবে না, আবার শুধু ফিরে আসলে হবে না, পার হবে আবার ফিরে আসবে। তার মানে পার হওয়া এবং ফিরে আসা, এই টোটালটা হচ্ছে কমপ্লিট ঘটনা। তাহলে আপনারা বলেন, ওই লোকটা চাইলে নৌকায় যেতে পারে, ওই লোকটা চাইলে লঞ্চে যেতে পারে, ওই লোকটা চাইলে ফেরিতে যেতে পারে। তার মানে ঘাট 1 থেকে ঘাট 2 এ যায়, মানে পার হওয়া, শুধু কথা নদী পার হবে, সে নদী পার হবে। এই যে নদী পার হবে, মানে 1 নম্বর ঘাট থেকে 2 নম্বর ঘাট, মানে ওই অপর পারে যাবে, পার 1, পার 1, পার 2। তাহলে সে 3টা পথ ব্যবহার করতে পারে, তার মানে তার কাছে 3টা ওয়ে আছে। এই ঘাট পার হওয়ার জন্য 3টা ওয়ে আছে। এইবার ওই পাশেও কিন্তু নৌকা আছে, লঞ্চ আছে, ফেরি আছে। হ্যাঁ, তার মানে সে এখান থেকে ওইখানে যাওয়ার 3টা ওয়ে আছে, আবার ওই পাশ থেকে এই পাশে ফিরে আসারও 3টা ওয়ে আছে। তাহলে ওই পাশ থেকে এই পাশে ফিরে আসার 3টা ওয়ে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার যে 3টা ওয়ে, শুধু এটুকু কি ঘটনা কমপ্লিট হবে না? আবার এখান থেকে এখানে ফিরে আসার যে 3টা ওয়ে, শুধু এটুকু ঘটনা কমপ্লিট করতে পারবে না। তার মানে এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, তার মানে 9টা ওয়ে আছে টোটাল 9 ভাবে। ঠিক আছে,
আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে 5টি ট্রেন যাতায়াত করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে 5টি ট্রেন যাতায়াত করে, মানে ঢাকা থেকে চট্টগ্রামে 5টা যায়, আবার চট্টগ্রাম থেকে ঢাকায় 5টা ট্রেন আসে। ওকে, একজন লোক কতভাবে ঢাকা হতে চট্টগ্রামে এসে অপর ট্রেনে ফিরে যেতে পারবে? তাহলে এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চিটাগং। এই ঢাকা থেকে কিন্তু 5টা ট্রেন আছে, 2 3 4 5। ওকে, এখন একজন লোক ঢাকা থেকে চিটাগং যাবে বা চিটাগং থেকে ঢাকায় ফিরে আসবে, তবে এখানে বলছে অপর ট্রেনে, এই কথাটা একটু মনে রাখবেন। এখানে অপর ট্রেনে, অপর ট্রেন, এই অপর ট্রেন কথাটার অর্থ সে যে ট্রেনে যাবে ওই ট্রেনে ব্যাক করবে না, অন্য ট্রেনে ব্যাক করবে। ঠিক আছে, তাহলে আমাকে বলেন, তাহলে ঢাকা থেকে চিটাগং এসে এই ট্রেনে যেতে পারে, এই ট্রেনেও যেতে পারে, এই ট্রেনেও যেতে পারে, এই ট্রেনেও যেতে পারে, এই ট্রেনেও যেতে পারে। তার মানে ঢাকা থেকে চিটাগং এ যদি 5টা ট্রেন আছে, তার মানে সে 5 ভাবে যেতে পারে ঢাকা থেকে চিটাগং। কিন্তু চিটাগং থেকে ঢাকায় ফেরার পথে যে ট্রেনে গেছে ওই ট্রেনে আসবে না, অন্য ট্রেনে আসবে। তাহলে অন্য ট্রেন মানে আর 4টা ট্রেন, মোট ট্রেন যদি 5টা হয়, তাহলে যে ট্রেনে গেল সেই ট্রেনে আসবে না, বাকি 4 ট্রেনের যে কোনো একটাতে আসবে। তাহলে আসার সময় তার ওয়ে হচ্ছে 4টা, একটা ওয়ে কমে গেছে। তাই ঢাকা থেকে চিটাগং যায়, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। চিটাগং থেকে ঢাকা ফিরে আসে, এটা একটা ইনকমপ্লিট ঘটনা। আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ করতে হবে, তার মানে মোট 20টা হয়ে আছে, টোটাল 20টা হয়ে আছে। যাওয়ার ট্রেন 5টা, কিন্তু ফেরার ট্রেন 4টা, কারণ যে ট্রেনে গেছে ওই ট্রেনে আসবে না, অন্য ট্রেনে। ক্লিয়ার? যখন অপর ট্রেনের কথা বলবে, অপর গাড়ির কথা বলবে, তখন ওই একটা ওয়ে বাদ দিতে হবে। নেক্সট, একটি ঘরে 6টি দরজা আছে। একটি ঘরে কয়টি দরজা? 6টি দরজা আছে। একজন লোক কত ভাবে এক দরজা দিয়ে ঢুকে অপর দরজা দিয়ে বের হতে পারবে? আচ্ছা, একটা ঘরে 6টা দরজা, এই যে এক একটা দরজা, এগুলো একটা দরজা, বুঝছেন? 4 5 6, এই যে একটা ঘর, এটা একটা ঘর, এই ঘরে 6টা দরজা আছে। এখন একজন লোক কত ভাবে একটি দরজা দিয়ে ঢুকে অপর দরজা দিয়ে বের হতে পারে? তাহলে এই লোকটা এই ঘরে এই দরজা দিয়ে ঢুকতে পারে, 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 এই দরজা দিয়েও ঢুকতে পারে। তাহলে ওই লোকের ঢুকার ওয়ে আছে 6টা, ঘরে ঢুকার ওয়ে, কারণ 6টা দরজা, যে কোনো একটা দরজা দিয়ে সে ঢুকতে পারে। তাহলে ওই লোকের ঢুকার ওয়ে আছে 6টা। কিন্তু বের হওয়ার সময় যে দরজা দিয়ে ঢুকছিল ওই দরজা দিয়ে সে বের হতে পারবে না। তার মানে এই দরজা দিয়ে যদি ঢোকে, এই দরজা দিয়ে বের হওয়া যাবে না, হয় এটা দিয়ে বেরোবে, না হলে এইগুলা যে কোনো একটা দিয়ে বেরোবে। তার মানে বের হওয়ার সময় তার একটা ওয়ে কমে যাবে, কারণ অপর দরজা দিয়ে বের হতে পারবে, যে অপর দরজা দিয়ে বের হবে। তো যে দরজা দিয়ে ঢুকছে ওই দরজা বাদে আর দরজা আছে কয়টা? 5টা। তাহলে বের হওয়ার সময় তার ওয়ে হচ্ছে 5টা, বের হওয়ার ওয়ে 5টা। তাহলে ঢুকার ওয়ে 6টা, বের হওয়ার ওয়ে 5টা। তাহলে গুণ করলে টোটাল ওয়ে কয়টা? 30টা। ক্লিয়ার? টোটাল ওয়ে 30টা। আচ্ছা, এবার আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, আর একটা কোশ্চেন থাকার কথা ছিল যে, আরেকটা কোশ্চেন থাকার কথা ছিল যে, আচ্ছা এরকম, মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখেন যে একজন লোকের 3টি শার্ট আছে, 4টি প্যান্ট আছে। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না। একজন লোকের 3টি শার্ট ও 4টি প্যান্ট আছে। কোশ্চেন বই আছে তো তাই করাচ্ছি, 4টি প্যান্ট আছে। তিনি কত ভাবে একটি শার্ট ও একটি প্যান্ট পরতে পারেন? তিনি কত ভাবে একটি শার্ট ও একটি প্যান্ট পরতে পারবেন? আচ্ছা, তাহলে একজন লোকের 3টা শার্ট আছে আর 4টা প্যান্ট আছে। তাহলে একজন লোকের 3টা শার্ট 4টা প্যান্ট, তাহলে মনে করেন যে একটা শার্ট পরলো, সেই শার্টের সাথে কিন্তু এই যে 3 শার্ট 4 প্যান্ট, তাহলে সে এক নাম্বার শার্ট, এই যে ফার্স্ট শার্টের সাথে এই 4টা প্যান্টের যে কোনো একটা পরতে পারে। তাহলে কিন্তু 4 রকম সাজ হবে।
ঠিক আছে। আচ্ছা, আবার এখানে দ্বিতীয় শার্টের সাথেও কিন্তু এই 4টা প্যান্ট পরতে পারে, আবার তৃতীয় শার্টের সাথেও কিন্তু এই 4টা প্যান্ট পরতে পারে। তাহলে মোট কয়টা হয়ে? 4টা 4টা 4টা, তাহলে 3 4 12টা। কথা কি বুঝছেন? তাহলে এখন তাহলে ওই লোকটা কি কি পরবে? এদিকে তাকান, ওই লোকটা কি কি পরবে? শার্ট পরবে, আবার প্যান্টও পরবে। তাহলে 3টা শার্ট তার পরার ওয়ে কয়টা? 3টা। এই 3টা শার্ট পরার ওয়ে কয়টা? 3টা। আর এই 4টা প্যান্ট পরার ওয়ে কয়টা? 4টা। 4টা ওয়ে আছে, হয় এটা পড়বে, না হলে ওইটা, না হলে ওইটা, না হলে ওইটা, হয় কালোটা, না হলে লালটা, না হলে সাদাটা, না হলে সবুজটা। এই তো 4টা ওয়ে। তাহলে এখন এই শুধু শার্ট পরার ঘটনা, এটা কি কমপ্লিট ঘটনা, ইনকমপ্লিট ঘটনা? ইনকমপ্লিট ঘটনা। শুধু শার্ট পরলে হবে? প্যান্ট পরা লাগবে না, প্যান্টও পরতে হবে, শুধু শার্ট পরলে হবে না। তার মানে এই যে শুধু শার্ট পরার ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা, আবার শুধু প্যান্ট পরার ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা। হ্যাঁ, শুধু প্যান্ট পরলে হবে না, শার্টও পরতে হবে, নাহলে কি সে বাইরে যেতে পারবে? আচ্ছা, তাহলে কি বলছে? অঙ্কে বলছে যে একজন লোক কতভাবে একটি শার্ট ও একটি প্যান্ট পরতে পারে। তার মানে এখানে শার্টও পরতে হবে, প্যান্টও পরতে হবে, দুইটাই পরতে হবে। তার মানে শুধু শার্ট পরার ঘটনা এটা ইনকমপ্লিট ঘটনা, শুধু শার্ট পরলে হবে না, প্যান্টও পরতে হবে। আবার শুধু প্যান্ট পরার ঘটনাটা ইনকমপ্লিট ঘটনা। তার মানে এটা একটা ইনকমপ্লিট ঘটনা, এটা একটা ইনকমপ্লিট ঘটনা, আর ইনকমপ্লিট ঘটনাগুলো গুণ, তার মানে উত্তর হচ্ছে 12টা। তাহলে সে 12 ভাবে একটা শার্ট এবং একটা প্যান্ট পরতে পারে, সে 12 ভাবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আমি আপনাদেরকে একটু শর্টকাটই বলে দিব। হ্যাঁ, এগুলা খুবই মানে লেস ইম্পর্টেন্ট কোশ্চেন, তবু আমি বলে দিচ্ছি। এই যে দেখেন, এখানে দেখেন 3টি পোস্ট বক্সে 5টি চিঠি কতভাবে পোস্ট করা যায়। এটা হচ্ছে একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী 5 জন লোকের ভোটে নির্বাচিত হবেন, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে। আর একটা হচ্ছে সাতটি আংটি 4টি আঙ্গুলে কতভাবে পরানো যেতে পারে। আর একটা হচ্ছে একটি প্রতিযোগিতায় একজন খেলোয়াড় যে কোনো সংখ্যক পুরস্কার জিততে পারে। এই জায়গায় দেখেন, যে কোনো সংখ্যক পুরস্কার জিততে পারে। ওই প্রতিযোগিতায় 11 জন খেলোয়াড়ের মাঝে 5টি পুরস্কার কতভাবে বিতরণ করা যায়। ওকে, আমি এখন এখানে আপনাদের কিছু 3-4টা লাইন লিখে দিচ্ছি, একটু দেখবেন প্লিজ। এখন আমাকে বলেন, মানে পোস্ট অফিস ইম্পর্টেন্ট, মানে পোস্ট বক্স ইম্পর্টেন্ট। আচ্ছা, পোস্ট বক্স ইম্পর্টেন্ট নাকি চিঠি ইম্পর্টেন্ট? পোস্ট বক্স ইম্পর্টেন্ট। মানে চিঠিটা কোথায় দেওয়া হয়? পোস্ট বক্সেই কিন্তু চিঠি দেওয়া হয়। আর আংটি কোথায় পরানো হয়? আঙ্গুলে পরানো হয়। আর প্রতিযোগীকে ভোট দেওয়া হয়, তাই না? ভোট দেওয়া হয়, প্রার্থীকে ভোট দেওয়া হয়। আরেকটা কি? প্রতিযোগীকে দেওয়া হয় পুরস্কার। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমি 1 নম্বরে বলছি, বক্সে চিঠি। বক্সে চিঠি না চিঠিতে বক্স? আগে বলেন, বক্সে চিঠি না চিঠিতে বক্স? নিশ্চয়ই বক্সে চিঠি, চিঠিতে তো বক্স দিবেন না, বক্সে চিঠি দিবেন, তাই কিনা? আচ্ছা, 2 নম্বরে কি ছিল? আচ্ছা, প্রার্থীকে ভোট। প্রার্থীকে ভোট দিবেন না ভোটকে প্রার্থী দিবেন? বলেন। অবশ্যই প্রার্থীকে ভোট দিবেন, ভোটকে তো আর প্রার্থী দেওয়া যায় না, প্রার্থীকে ভোট। তারপরে কি আছে? আংটি। আংটি কোথায় দিবেন? আঙ্গুলে আংটি নাকি আংটিতে আঙ্গুল? কোনটা লজিক্যাল? কোনটা বলেন আগে, লজিক্যাল কথা বলেন। আঙ্গুলে আংটি না আংটিতে আঙ্গুল? আঙ্গুলে অবশ্যই আংটি। আংটিতে আঙ্গুলের কথাটা বলা যায় না, বলা যায় না। আরেকটা কি আছে? প্রতিযোগী আর পুরস্কার। প্রতিযোগীকে পুরস্কার। প্রতিযোগীকে পুরস্কার না পুরস্কারকে প্রতিযোগী? বলেন তো, আমার বলেন এই কথাগুলো লজিক্যাল কিনা, এইটুক মনে রাখতে হবে। কেন আমি আপাতত মানে এগুলো লেস ইম্পর্টেন্ট, বাট বইয়ে আছে তাই করাচ্ছি। হ্যাঁ, বুঝাইনি, যদিও এগুলা মানে আগে যে পুরাতন ক্লাস ছিল সেখানে বুঝাইছি, বাট আপাতত বোঝানোর দিকে যাচ্ছি না, সময় নেই তো আমাদের। বক্সে চিঠি না চিঠিতে বক্স? প্রার্থীকে ভোট না ভোটকে প্রার্থী? ভোট বা ভোটার। হ্যাঁ, আঙ্গুলে আংটি নাকি আংটিতে আঙ্গুল? প্রতিযোগীকে পুরস্কার না পুরস্কারকে প্রতিযোগী? বলেন। এই কথাগুলো বুঝছেন, লজিক্যাল কথাবার্তা। এই প্রথমে যেগুলা থাকবে সেটা হচ্ছে বেজে থাকবে,
আর এখানে যেটা থাকবে সেটা পাওয়ারে থাকবে, ব্যাস। তাহলে এখানে কি বলছে, আবার বলছি প্রথম ওয়ার্ডটা বেজে থাকবে, পরের ওয়ার্ডটা পাওয়ারে থাকবে, ব্যাস। তাহলে 3টি পোস্ট বক্স, তাহলে পোস্ট বক্স কয়টা, 3টা, এই যে বক্স। 5টি চিঠি, চিঠি কয়টা, 5টা। তাহলে বক্স এই সামনেরটা বেজে থাকবে, তাহলে বক্স এখানে কয়টা, 3টা, তাহলে 3 হলো বেজে, আর চিঠি কয়টা, 5টা, তাহলে 5 হলো। তাহলে 3 টু দি পাওয়ার 5 এটার উত্তর। 1 নম্বর অপশন, 1 নম্বরের কোশ্চেনের উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 5। ওকে, প্রথম ওয়ার্ডটা বেজে থাকবে, পরের ওয়ার্ডটা পাওয়ারে থাকবে, ওই অঙ্ক শেষ। এর পরের অঙ্কটা কি বলছে দেখেন, একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী, দেখেন প্রার্থী কয়জন, 3 জন। আপনারাই বলবেন 3 জন প্রার্থীকে 5 জন লোকের ভোটে নির্বাচিত করা যায়, কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে। তাহলে প্রার্থী 3 জন, ভোট হচ্ছে 5 জন, মানে 5টা ভোট। 5 জন ভোটার মানে ভোট কয়টা, 5টা না। তাহলে কি বলছি, কি ছিল, প্রার্থীকে ভোট না ভোটকে প্রার্থী, প্রার্থীকে ভোট। তাহলে বেজে কে যাবে, প্রার্থী বেজে, তার মানে 3 হলো বেজে, আর ভোট হচ্ছে 5টা, তাহলে 5 হলো উপরে, 3 টু দি পাওয়ার 5। তাহলে এটার উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 5। বোঝা যাচ্ছে, 3 টু দি পাওয়ার 5। জি, এবার এটার উত্তর আপনারা দিবেন। একটি প্রতিযোগিতায় একজন খেলোয়াড় যে কোনো সংখ্যক পুরস্কার জিততে পারে। ওই খেলোয়াড় ওই প্রতিযোগিতায় 11 জন খেলোয়াড়ের মাঝে 5টি পুরস্কার কতভাবে বিতরণ করা যায়। 11 জন খেলোয়াড়ের মাঝে, এই খেলোয়াড় মানেই কিন্তু প্রতিযোগী, খেলোয়াড় মানেই কিন্তু প্রতিযোগী, কত হবে বলেন তো, খেলোয়াড় মানেই কিন্তু প্রতিযোগী, আর এই 5টা পুরস্কার। তাহলে কি বলছিলাম, পুরস্কারকে প্রতিযোগী না প্রতিযোগীকে পুরস্কার, অবশ্যই প্রতিযোগীকে পুরস্কার, কখনোই তো পুরস্কারকে প্রতিযোগী দেওয়া যায় না, পুরস্কার প্রতিযোগীকেই তো পুরস্কার দেওয়া হয়। তাহলে কি বলছিলাম, প্রতিযোগীকে পুরস্কার মানে খেলোয়াড়কে পুরস্কার দিতে হবে। তাহলে খেলোয়াড় 11 জন, তাহলে 11 থাকবে বেজে, আর পুরস্কার যাবে হচ্ছে পাওয়ারে। বুঝতে পারছেন কি? আচ্ছা, নেক্সট আর একটা কই গেল। আচ্ছা, এই যে 7টি আংটি 4টি আঙ্গুলে কত ভাবে পরানো যায়। আঙ্গুলে আংটি না আংটিতে আঙ্গুল, নিশ্চয় আঙ্গুলে আংটি, আংটিতে কখন আঙ্গুল হয়, তাহলে কত হবে বলেন, আঙ্গুলে আংটি, তাহলে প্রথমে আঙ্গুল পরে আংটি, তাহলে প্রথম ওয়ার্ডটা বেজে থাকবে, পরের ওয়ার্ডটা পাওয়ারে যাবে। তাহলে এখানে কি হবে, তাহলে 7টি আংটি 4টি আঙ্গুলে কত ভাবে পরানো যায়। 7টি আংটি 4টি আঙ্গুলে পরাতে হবে, কই গেল। আচ্ছা, তাহলে 7টি আংটি 4টি আঙ্গুলে পরাতে হবে, তাহলে আঙ্গুলে আংটি, তার মানে 4টা হলো আঙ্গুল আর 7টা হচ্ছে আংটি, তাহলে 4 টু দি পাওয়ার 7। তাহলে উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 7। ক্লিয়ার, 4 টু দি পাওয়ার 7। আচ্ছা, আমি তবু উত্তরগুলো আপনাদেরকে একটু চেক করে দিচ্ছি। এই কই গেল, আচ্ছা এটা আচ্ছা 4 টু দি পাওয়ার 7, 4 টু দি পাওয়ার 7 এর এটা উত্তর দিছে 16384, 16384, 4 টু দি পাওয়ার 7। আচ্ছা 4 কিউব ইন্টু 4 কিউব ইন্টু 4, এই তো 4 কিউব মানে 64, তাহলে 64 ইন্টু 64 মানে 64 স্কোয়ার, 6 6 36, 4 4 16, 4 4 24, 24 গুণে 48, 6 9 0 4, এটাকে আবার গুণ করতে হবে 4 দিয়ে, 4 6 24 এর 4, হাতে হচ্ছে 2 4 9 36 আর 2 38, হাতে 3, এখানে 3 বসবে, 4 4 16, 16 338। হ্যাঁ, উত্তরটা এইভাবেও থাকতে পারে, 16 338ও থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি একটু আরেকবার বলছি, এই যে লাস্টে যে লাইনগুলো আমি বললাম এটা একটু মনে রাখেন। হ্যাঁ, আমি এখন আপাতত এক্সপ্লেইন করলাম না, লেস ইম্পর্টেন্ট তো, তবু বইয়ে আছে। তাহলে বক্সে চিঠি, মাথায় রাখবেন বক্সে চিঠি, প্রার্থীকে ভোট, কারণ ভোটটা আপনি প্রার্থীকে দিতে পারেন, আঙ্গুলে আংটি প্রতিযোগীকে পুরস্কার, প্রথম ওয়ার্ডগুলো থাকবে বেজে, পরের ওয়ার্ডগুলো থাকবে কি পাওয়ারে। আশা করি বুঝতে পারছেন। এর সাথে আমাদের বিন্যাসের ক্লাস শেষ হলো। হ্যাঁ, শুধু চক্রাকার বিন্যাস নামে একটা ছোট্ট টপিক থাকলো, এটা লাস্টে পড়াবো সমাবেশ পড়ানোর শেষে। হ্যাঁ, আগামীকাল থেকে আমাদের সমাবেশ শুরু হবে। হ্যাঁ, 4 টু দি পাওয়ার 7, ঠিক আছে, আগামীকাল থেকে আমাদের সমাবেশ শুরু হবে। আর আমি একটু বলে নিই আপনাদের কাছে, আমি ক্ষমা প্রার্থী এক প্রকার, মানে আমি এত বেশি চাপ আমার, এই যে বললাম না যে ক্লাস নোটগুলো ম্যানেজ করতে হচ্ছে, তারপর শীট প্রস্তুত করতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে, আর রোজার দিনে একটু ক্লান্তিও লাগে, এত কাজ করতে যায়। আমি পরীক্ষার জন্য আপনাদের কোশ্চেনটা করে, 3টা পরীক্ষা আমি কিন্তু নিছি অলরেডি,
বাট পরীক্ষাটা আমি কন্টিনিউ করতে পারছি না, কিছু মনে করেন না, পরীক্ষাটা মানে আপাতত নিতে পারছি না। হ্যাঁ, আপাতত আমি ক্লাসটা কন্টিনিউ করে যাবো রেগুলার, যাতে আমি সুন্দরভাবে শেষ করে দিতে পারি। আর আপনাদেরকে আমি হয়তো জিওমেট্রির উপর স্পেশাল 3-4টা লাইভ ক্লাস দিব, যেখানে আমি চেষ্টা করব যে কোশ্চেনগুলা পরীক্ষাতে আসতে পারে ওই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করবো। মানে লং ক্লাস হবে 3-4টা, যেখানে জিওমেট্রি থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে শুধু ওই জিনিসগুলোই আলোচনা করব। লাইভে করবেন, লাইভেই শেষ করবেন, ওইটার জন্য আলাদা কোনো কিছু দেওয়া হবে না, ঠিক আছে? এক্সট্রা ক্লাস যেহেতু জিওমেট্রি ক্লাস সবাই করে ফেলছেন অলরেডি, আমি জানি যাদের প্রস্তুতি নেওয়ার দরকার 45 থেকে করছেন বা কেউ নিবন্ধন থেকে করছেন, এখন আমি বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ জিওমেট্রির উপর আমি কিছু ক্লাস দিব, এটা এক্সট্রা ক্লাস হিসেবে দিব, ঠিক আছে? আচ্ছা, সমাবেশ সবাই টাইম মতো চলে আসবা? আচ্ছা, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলেন প্লিজ, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আমি একটু আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখই প্রকাশ করছি, পরীক্ষাটা আমি নিতে পারছি না, মানে এত কিছু চাপ আমি আসলে নিতে পারছি না। হ্যাঁ, মানে খুব মানে ক্লান্তি লাগতেছে। লঞ্চ ফেরির মেথে যদি বলতে একই বাহনে আসার সময় ব্যবহার করা যাবে তাহলে? আচ্ছা, প্রাইমারি এক্সাম ভালো হোক, দোয়া করি ভাই। লঞ্চ ফেরির সাথে যদি বলতে একই বাহনে আসার সময় ব্যবহার করা যাবে না, তাহলে কি হতো? তাহলে ওই আসার সময় একটা পথ কমে যাবে, যেটাতে লঞ্চে গেলে লঞ্চে আসতে পারবে না, ফেরি বা নৌকা ব্যবহার করবে, নৌকায় গেলে নৌকায় আসবে না, ফেরি বা লঞ্চ ব্যবহার করবে, একটা পথ কমে যাবে, একটা ওয়ে কমে যাবে, 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করি আপনাদের পরীক্ষা ভালো হোক। আমি আপনাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে 46-এর আগে ক্লাস কমপ্লিট করে দিয়ে 47-এর সময় আপনাদেরকে আমি প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য যে ছোট ছোট চাকরির পরীক্ষা দেন আপনারা, যারা গণিতে অনেক দুর্বল কিন্তু তাদের বিসিএস দেওয়ার কোনো ইচ্ছাই নেই, তাদের জন্য আমি আলাদা সেপারেট করে ক্লাস নিব, টেনশন করেন না, সার্ভিসটা আরো ভালোভাবে দিব। আর আপনাদেরকে তো লাইফ টাইম সার্ভিস, মানে একবার ভর্তি হয়েছেন মানে এখান থেকে সবকিছু পাবেন, এর জন্য কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব সব ব্যাচে। তো 47-এর পরে আমরা 46-এর পরে আমরা ক্লাস শুরু করবো খুব দ্রুতই, বেশি দেরি করবো না। আগে সংখ্যা রিলেটেড যে 29টা ক্লাস আছে ওইটা শেষ করাবো, তারপর জিওমেট্রি পরিমিতি করাই দেবো, যেহেতু এখানে এখনো আমরা করাতে পারিনি, জিওমেট্রি পরিমিতি করাই দিয়ে তবে বাকিটা ধরবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।